ওখানে যে ওষুধটা দেওয়া হয়েছিল চিরকুটেলিক ওষুধ খাওয়ার পরে সমস্যা কমার বদলে আরো বেড়ে গিয়েছিল। ওরা ওষুধ দিয়েছিল মাথা যন্ত্রণার, আরো এখানে বেশি মাথা ঘুরছিল। ওষুধ খেয়েছি, খেয়ে কিছুই হয় না। দুয়ারের স্বাস্থ্য পরিষেবা, পোশাকি নাম সেবাশ্রয়। তৃণমূল ক্ষমতা থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে হওয়া বিরাট স্বাস্থ্য শিবির, একেবারে প্রিমিয়াম ফ্যাসিলিটি বলে ঢালাও প্রচার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। গর্ব করে বারবার সেবাশ্রয় প্রসঙ্গে বলতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তার সেই স্বাস্থ্য পরিষেবা প্রদানের কর্মসূচি সেবাশ্রয় নিয়েই উঠছে একের পর এক ক্ষোভ, রোষ, অনিয়মের অভিযোগ। না অভিযোগ এসেছে, আমি দেখেছি। এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করা হবে। বুধবারই দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় সেবাশ্রয় নিয়ে 12 পাতার অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিযোগপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ও সেবাশ্রয় 2 এই দুটি স্বাস্থ্য শিবির নিয়ে জনস্বাস্থ্য সংক্রান্ত বিধি লঙ্ঘন, চিকিৎসায় অযোগ্যদের অংশগ্রহণ, চিকিৎসা সংক্রান্ত বিধি লঙ্ঘন, রোগ নির্ণয়কারী যন্ত্রপাতি ব্যবহারের নিয়ম না মানা, সরকারি সম্পদের অপব্যবহার, আর্থিক অনিয়ম, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে। দেখুন, অভিষেক ব্যানার্জি আমাদের ডায়মন্ড বাসে মাথায় দিনের পর দিন তাদের টুপি পরিয়েছে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ইজ নাথিং বাট এ ট্রেটার প্লাস সাইকো। ও বিভিন্ন হাতুড়ে ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তারদের দিয়ে সেবাশ্রয় ক্যাম্প করেছে এবং এমন একটা ও পরিবেশ তৈরি করেছিল যেন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের স্বাস্থ্য প্রকল্পগুলো বা স্বাস্থ্য ব্যবস্থাটা টোটাল ফালতু। অভিষেকের সেবাশ্রয়টা হচ্ছে একদম সুপার বেস্ট। 12 পাতার এই অভিযোগপত্রের ছত্রে ছত্রে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। অভিযুক্ত হিসেবে প্রথমেই নাম রয়েছে তার, 2 নম্বরে নাম রয়েছে তার আত্মসহায়ক সুমিত রায়। এছাড়াও ফলতার তৃণমূল নেতা স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান, বিষ্ণুপুরের ধৃত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল সহ একাধিক জনের নাম রয়েছে। অভিযোগপত্রের শুরুতেই বিজেপি নেতা দাবি করেছেন, তিনি যেসব তথ্য দিয়েছেন তা এমন সব বিষয় সামনে নিয়ে আসে যা চিকিৎসা সংক্রান্ত পরিষেবা, নিয়ন্ত্রিত রোগ নির্ণয় সরঞ্জাম, অস্থায়ী মেডিকেল ক্যাম্প, রোগী সুরক্ষা, চিকিৎসা সংক্রান্ত নথিপত্রের সংরক্ষণ এবং অন্যান্য আইন লঙ্ঘন নিয়ে অবিলম্বে পুলিশি তদন্তের দাবি করে। যার মধ্যে রয়েছে সেবাশ্রয় ক্যাম্পে থাকা চিকিৎসকদের পরিচয় সংক্রান্ত অভিযোগ। বলা হয়েছে, উপভোক্তাদের থেকে নেওয়া পরামর্শপত্র এবং চিকিৎসা সংক্রান্ত নথিগুলি থেকে চিকিৎসকদের পরিচয়, তাদের রেজিস্ট্রেশন নম্বর, প্রাতিষ্ঠানিক পরিচয়, চিকিৎসা সংক্রান্ত নথির যথাযথ সংরক্ষণ, আইন অনুযায়ী প্রেসক্রিপশন লেখার বিষয়ে গুরুতর প্রশ্ন ওঠে। বেশ কিছু পরামর্শপত্রে পূর্ণাঙ্গ তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, যা দিয়ে চিকিৎসক বা চিকিৎসার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানকে শনাক্ত করা সম্ভব। অর্থাৎ অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক বলে যাদের দাবি করা হয়েছিল তাদের অধিকাংশই শিক্ষানবিশ। অভিযোগের প্রথম কথা হচ্ছে যে ও যে সমস্ত ডাক্তারদের ইউজ করছিল তারা অধিকাংশ নন রেজিস্টার্ড, তাদের মেডিকেল কোয়ালিফিকেশন ছিল না এবং দেখা গেছে আমার কাছে প্রচুর ডকুমেন্টস জমা দিয়েছে আজকে যে অনেকে হচ্ছে হাতুড়ে, অনেকে হোমিওপ্যাথি ডাক্তার, অনেকে স্টুডেন্ট, তাদের দিয়ে ওরা রোগীদের পরিষেবা দিয়েছে। চিকিৎসার জন্য সেবাশ্রয় গিয়েছিলেন বিষ্ণুপুরের বাসিন্দা প্রিয়ঙ্কা পুরকায়, কিন্তু তার অভিজ্ঞতা হয়েছিল ভয়াবহ। দক্ষিণবাগী সেবাশ্রয় যেখানে হয়েছিল ওখানে আমি গিয়েছিলাম, আমার গাইনি প্রবলেম আর কোমরের যন্ত্রণার জন্য আমি গিয়েছিলাম। ওখানে যে ওষুধটা দেওয়া হয়েছিল চিরকুটেলিকে পাশের কাউন্টার থেকে নিয়ে নিতে বলা হয়েছিল। দেখছি ওষুধ খাওয়ার পরে যন্ত্রণা আরো বেড়ে যাচ্ছে, তারপরে আমি ফেলে দিয়েছিলাম। কারো ওষুধ খেয়ে উল্টো কাজ হয়েছে তো কারো কাজই হয়নি বলে অভিযোগ। ওষুধ খেয়েছি, খেয়ে কিছুই হয় না। আমার আবার বাচ্চা ছেলেরা দেখেছিল, তা ওষুধ খেয়ে আমার কিছুতেই কমে না। দেখলো, দেখে কোনো ওষুধ দেয়নি, পাওয়ারও চেক করেনি, কিছুই বলেনি, শুধু ফোন নাম্বারটা নিয়ে বলল তুমি বাড়ি যাও, আমরা আমতলায় থেকে ডেকে নেব। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির দাবি, নিশ্চিত হওয়া দরকার কর্মসূচি চলাকালীন সমস্ত প্রযোজ্য আইন অনুমোদন, রেজিস্ট্রেশন, নথিপত্র সংরক্ষণের বাধ্যবাধকতা এবং পরিচালনগত সুরক্ষা বিধি যথাযথভাবে মেনে চলা হয়েছিল কিনা। ওখানে যাওয়া হলো, ওরা একটা চিরকুটে লিখে দিল, ওই প্রেসার কিছু মাপা হলো না, কোনো কিছু না। একদিন খাওয়ার পরে ওটার আরও কন্টিনিউ বেড়ে গেল। সমস্যা ছিল, কোমরের সমস্যা ছিল, কোমরের যন্ত্রণা এবং ঘাড়ের সমস্যা ছিল, ঘাড়ের যন্ত্রণা। পরের দিন এসএসকেমে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, এখন বর্তমানে সুস্থ আছে। সেবাশ্রয় চিকিৎসায় কোনো লাভ হয়নি। আমার মা গেছিল, আমার স্ত্রীও গেছিল। এরা ওই সেবাশ্রমে যখন আমাদের বাড়ির পাশে, কিন্তু ওনারা যে ধরনের ওষুধপালাগুলো দিয়েছিল সেই ওষুধপালাতে কোনো কাজকর্ম হয়নি। এবার 2-1জনের আরও ক্ষতি হয়েছে। নাহলে হসপিটালে চিকিৎসা ভালো হয় না, আমরা সারাদিন গিয়ে লাইন দাঁড়িয়ে থাকি,
অর্ধেক সময় ডাক্তার থাকে না, অথচ গ্রামে গ্রামে গিয়ে মানে সেবাশ্রম খুলছে। এদের কি একদিনে তারা এসে সব কিছু ভালো করে দিয়ে যাবে? ওরা ওষুধ দিয়েছিল মাথা যন্ত্রণার, আরও এখানে বেশি মাথা ঘুরছিল। চোখের হসপিটালে নিয়ে যেতে, চোখের ড্রপ দিতে, তবে চোখটা মাথা যন্ত্রণাটা কমে গেছে। না ওষুধ লিখে দিতে ডাক্তার সই করতে না। এই সেবাশ্রয় ক্যাম্পে এসে উপকার পাওয়ার সংখ্যাটা 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে বলে ক্ষমতায় থাকাকালীন ঢালাও প্রচারও করেছিল তৃণমূল। কিন্তু বিজেপি নেতার অভিযোগ, জনস্বাস্থ্য, রোগী সুরক্ষা, চিকিৎসার বিধিবদ্ধ নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রিত ডায়াগনস্টিক সরঞ্জাম পরিচালনা, মেডিকেল রেকর্ড রাখা এবং আইন অনুযায়ী অস্থায়ী মেডিকেল ক্যাম্প তৈরির ক্ষেত্রে গুরুতর ধর্তব্যযোগ্য অপরাধ হয়েছে। আমাদের ওই চোখের জন্য সমস্যা, ঘাড় যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা হয়, দেখে মানে ওষুধপালা দিয়েছিল, ওতে কিছু কাজ হয়নি। চশমা দেওয়ার কথা ছিল, দেয়নি। চোখের লেগেছিল, ডাক্তারখানায় গিয়েছিলাম, ওই অল্প বয়সের বাচ্চা ডাক্তার দেখেছিল, কিন্তু খেয়ে কিছু হয়নি। লাইন প্রচুর দিয়েছি, লাইন দেখিয়ে আবার পানাকুয়ায় পাঠিয়েছিল, সেখানে গিয়েছি, খেয়ে কিচ্ছু হয়নি। ওষুধ খেয়ে চশমা দেয়নি, দেওয়ার কথা ছিল। কালকে দেখালেন, আমি দেখালাম একজনের পা কেটে বাদ করেছে একজন মহিলার, এই সেবাশ্রয় থেকে রেফার করা হয়েছিল তাকে, তার জলযন্ত্র একটা সুস্থ মহিলাকে পা কেটে বাদ দিয়ে দিল। এটাকে ছাড়া যাবে না। সেবাশ্রয় ঘিরে বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগও তুলেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। কোটি কোটি টাকা লোকের বাকি করে গেছে ডায়মন্ডবাসীর, এই দক্ষিণ চব্বিশ লোকদের। প্যান্ডেলের টাকা দেয়নি, মাইকের টাকা দেয়নি, ফ্লেক্সের টাকা দেয়নি। এই কোটি কোটি টাকা দিয়ে ও একটা ব্লাফবাজি করে ভোটের সময়, এই বিধানসভা ভোটের আগে, ও সেবাশ্রয় 2 নামে যা করে গেছে, এর একটা বিহিত হওয়ার দরকার রয়েছে। অভিষেক ব্যানার্জি একটা অভিশাপ আমাদের ডায়মন্ডবাসীর। যত রকম দুর্নীতি যা করেছে এক এক করে আমরা এক্সপোজ করছি। এইটা নিয়ে 9 নম্বর আজকে কমপ্লেন জমা পড়লো এবং এফআইআর হবে। আমি আবেদন করেছি এসপির কাছে যে সিট গঠন করে এটা সিআইডি কে দিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম করে এটাকে তদন্ত করা হোক। সেবাশ্রয় সম্পর্কে আমি কোনো কালেই বিশদ জানি না, আমি কোনো মন্তব্য করতে পারবো না। গরিব মানুষেরাই আমার রোগী এবং তাদের হয়ে ঈশ্বরী মূল্য মিটিয়ে দেন। উক্তিটি কিংবদন্তি চিকিৎসক ও পশ্চিমবঙ্গের কিংবদন্তি মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। বুধবার 1 জুলাই সেই বিধানচন্দ্র রায়ের জন্মদিন। তাকে স্মরণ করেই আমাদের দেশে 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। আর এই দিনেই গরিব মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে সেবাশ্রয় প্রকল্পের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ দায়ের করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস। এদিন ডক্টরস ডের অনুষ্ঠানে সেই প্রসঙ্গ তুলে সরব হন স্বাস্থ্যমন্ত্রীও। সারাক্ষণ এখন শুনছি একটা কোথায় নাকি হেল্প ক্যাম্প করা হয়েছিল, কি এক ভদ্রলোক করেছিলেন, উনি সাংসদ, উনি সেবাশ্রয় নাম দিয়েছিলেন, সেখানে একটিও ডাক্তার যায়নি। যখন শারদত্ত মুখার্জি সেটা চেঁচিয়ে বলতো, তখন এই আইএমএ কেন মুখ বধির ছিল? প্রশ্ন আপনাদের। এই আইএমএর কর্তা ব্যক্তিরা কেষ্টবিষ্টরা সেই সেবাশ্রয় ছিল, তারা কেন মুখ বধির ছিল? তাদের মুখ খুলেছে, ভালো লাগছে, কান খুলেছে, ভালো লাগছে, দৃষ্টি বদলেছে, ভালো লাগছে, আগে হলে আরো ভালো লাগতো। ডায়মন্ড হারবার থেকে নন্দীগ্রাম তৃণমূল আমলে ঢাকঢোল পিটিয়ে সেবাশ্রয় ক্যাম্প করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে এখন ভুরি ভুরি অভিযোগ উঠছে। এমনকি যেসব চিকিৎসকরা সেবাশ্রয় ক্যাম্পে উপস্থিত ছিলেন তাদের গলাতেও শোনা গেছে অভিযোগের সুর। একই সঙ্গে একটা অদ্ভুতভাবে সরকারি চিকিৎসার সঙ্গে একটা অদ্ভুতভাবে একটা প্ল্যাটফর্ম চিকিৎসা চলতো, যেটা না ছিল কোনো না ছিল কোনো বিশ্বাসযোগ্যতা, না ছিল কোনো কিছু। ইভেন এটুকু শোনা যাচ্ছে ল্যাব রিপোর্ট যেটা আসতো সেটা নাকি হচ্ছে এআই দিয়ে করা হতো। একদম পরিষ্কারভাবে কোনো কিছুই এক্স রে, ইউএসজি থেকে শুরু করে বিভিন্ন ব্লাডের পরীক্ষা কোনোটাই কিন্তু সঠিক চিকিৎসক দিয়ে করা হতো না। এটা তো পুরোটাই বিপজ্জনক, একটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমি গর্হিত কাজ চিকিৎসার বিরুদ্ধে, ইভেন হচ্ছে মানবাধিকারের বিরুদ্ধে। ক্ষমতা থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় নিয়ে ধন্য করতেন তার অনুগামীরা। সেই সেবাশ্রয়ের সেবা নিয়েই অব্যবস্থা থেকে দুর্নীতি নানা অভিযোগ উঠতে শুরু করেছে। ডাক্তারিতে আপনি যতক্ষণ না পুরো কোর্স শেষ করে ফাইনাল এমবিবিএস পাস করে ইন্টার্নশিপ কমপ্লিট করে তবে আমরা পার্মানেন্ট রেজিস্ট্রেশন দিই বা পাই আমরা ডাক্তাররা। এমনকি ফাইনাল এমবিবিএস পাস করার পরও যেটা দেওয়া হয় সেটা টেম্পোরারি রেজিস্ট্রেশন। আর ইন্টার্নশিপ কমপ্লিট করার পর, অর্থাৎ হাতে কলমে কাজ করার 1 বছর কাজ করার পর ফাইনাল রেজিস্ট্রেশন দেওয়া হয়। তবেই কিন্তু সেই ডাক্তারের অধিকার থাকে কোনো মানুষকে তার চিকিৎসা করার। এখন সেখানে যদি ধরুন একটা 5th ইয়ারের স্টুডেন্ট বা একটা
ইন্টার্নশিপ করছে বা শুধু ফাইনাল এমবিবিএস পাস করেছে, তার হাতে কলমের কোনো অভিজ্ঞতা নেই, সেই ধরনের লোককে দিয়ে যদি ট্রিটমেন্ট করানো হয়, সেটা যেখানেই হোক, যারা সেই চিকিৎসা নিতে আসছে তারা তো নির্দোষ, তারা তো কিছু না জেনেই আসছে, তারা জানছে বড় বড় ডাক্তাররা এসে আমাদের চিকিৎসা করছেন। কিন্তু এখানে যদি তারা ডাক্তারই না হয় আইনতভাবে, তাহলে এটা অত্যন্ত অন্যায় হয়েছে। আগে এইটার সম্পর্কে একটা আইনগত ব্যবস্থা নিতে হবে, জানতে হবে সত্যি সত্যি এরকম কিছু হয়েছে কিনা, যদি হয়ে থাকে কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, হঠাৎ শুধু শুধু তারা নিজের পড়াশুনো ছেড়ে, হসপিটাল ডিউটি ছেড়ে হঠাৎ কেন যাবে, তারা কি করতে যাবে। যদি না তাদের উপর কোনো চাপ সৃষ্টি করা হয়ে থাকে, সেইটা কিন্তু আগে জানতে হবে। শুধু যারা গেছে তাদের কোনো দোষ আছে বলে আমি মনে করি না, কারণ কেউ নিজের স্বেচ্ছায় এই ধরনের অন্যায় কাজ করতে গেছে বলে আমি মনে করি না, কারণ তারাও জানে তাদের লিমিটেশন কতখানি। অতএব নিশ্চয়ই তাদের উপর এমন কিছু চাপ সৃষ্টি করা হয়েছিল যার জন্য তারা যেতে বাধ্য হয়েছে। এই জিনিসটাকে একদম প্রকাশ্যে আনতে হবে, প্রকাশ্যে খুলতে হবে ব্যাপারটা, যে প্রথমেই জানতে হবে, জিজ্ঞেস করতে হবে যে তোমরা কেন গিয়েছিলে, কারণ যারা গেছে তাদের পুরো নাম, পুরো নথিভুক্ত আছে, কোথা থেকে গেছে তারা কি কি মানে ক্লিনিক্যাল স্পেশালিটিতে গেছে, সব কিছু নথিভুক্ত আছে। এর মধ্যে যদি দেখা যায় কেউ সত্যিকারের রেজিস্ট্রেশন ছাড়া গেছে, একদম তাকে মানে 1:1 ডেকে আমার মনে হয় জিজ্ঞেস করা উচিত সেই অন্যায় কাজটা কেন করেছে, এটা তার করার কথা ছিল না। সে যদি মানে আমি বলবো শোকজ করার মতন, কারণ সে যদি বলে যে সে ডাক্তার না হয়েও গিয়ে চিকিৎসা করেছে, কোনো আয়ুষের ডাক্তার, যে অ্যালোপ্যাথিক ডাক্তার, মডার্ন মেডিসিনের ডাক্তার হিসেবে চিকিৎসা করেছে, সেটা অত্যন্ত অন্যায় এবং এই অপরাধে তার রেজিস্ট্রেশনও কেড়ে নেওয়া যেতে পারে। সামগ্রিকভাবে এটা আমি মনে করি যে যদি এটার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে এবং তাতে যদি ডাক্তাররা বাধ্য হয়ে গিয়ে করেন কোথাও, বা খুব উইলফুলি মানে নিজেরা জেনে শুনে গিয়েও করে থাকেন, দুটোই কিন্তু চিকিৎসক সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। কেন ক্ষতিকারক? কারণ সাধারণ মানুষ সম্পূর্ণ বিশ্বাসে তার নিজের শরীর, যেটা সে নিজেও জানে না সেখানে কি হচ্ছে বা কি হয়েছে বা কি আছে, সম্পূর্ণভাবে ছেড়ে দেয় একজন ডাক্তারের উপর। সেখানে সেই ডাক্তার যদি একটা কোনো বেআইনি রাস্তা কিছু গ্রহণ করেন, সেইটা কখনো ডাক্তারি সমাজের পক্ষে, সমাজ থেকে ভালো ধারণা হতে পারে না। চিকিৎসা নিয়ে ছিনিমিনি, মানুষের বিশ্বাস নিয়ে ছেড়ে খেলা, প্রকল্পের নামে টাকা তছরূপ। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সেবাশ্রয় প্রকল্প নিয়ে যে গুচ্ছ অভিযোগ সামনে আসছে, তাতে জোরালো হচ্ছে এই প্রশ্নগুলোই। যে ওষুধগুলো থাকতো সেই ওষুধগুলো কিন্তু কোনো প্রথিতযশা কোম্পানির ওষুধ নয়। সেকেন্ড, থার্ড, ফোর্থ ইয়ারের স্টুডেন্ট তারা যেতে বাধ্য হতেন এক প্রকার, কারণ এই থ্রেড কালচারের পরিণতি হিসেবে তাদের যদি না যান তাদের ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে। ভয় ছিল দূরে ট্রান্সফার না করা, আশা ছিল কাছে যদি ট্রান্সফার হতে পারি। তো এই একটা জায়গায় হয়তো আমরা যেতে বাধ্য হতাম, কিন্তু দেখা গেল যে পরিণতিতে আমাদের আখেরে ক্ষতি হয়েছে। মডার্ন মেডিকেলের ডাক্তারদের ইম্পর্টেন্সটা ওখানে কিন্তু ওই মানে ইনফ্যাক্ট আমাদেরও বোধহয় দেওয়ার মানে সবাই সেইভাবে রাজিও হয়নি। আয়ুষ ডাক্তাররা ওখানে মেনলি ওখানে ব্যাপারটাকে অর্গানাইজ করেছে, এটা সোনোগ্রাফি কী করা হয়েছে, কারা করেছে, এগুলো আমরা কোনো খবর রাখি না বা আমরা সেইভাবে দেখার সুযোগও পাইনি। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, যেখানে ছত্রে ছত্রে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে চিকিৎসকরা। গত মাসেও এই সেবাশ্রয় প্রকল্প নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিল বিজেপি। তাদের অভিযোগ ছিল ডায়মন্ড হারবারের সরিষা এলাকার ফাঁকা মাঠ থেকে মাটি খুঁড়ে উদ্ধার হয় প্রচুর ওষুধ। আর্টমুভার দিয়ে মাটি খুঁড়তেই উঠে আসে সেসব। যখন ওখানে আমরা খোদাই চালু করলাম, খোদাই চালু করার পরে দেখা গেল ওখানে শুধু মেডিসিন, যেই মেডিসিনগুলো উঠছে সেই মেডিসিনগুলো ম্যাক্সিমাম কয়েক কোটি টাকা কিমতে। এই মেডিসিনগুলো যদি এই পশ্চিমবাংলার গরিব মা বোনেদের, যারা দুস্থ মা বোনেদের কাছে পেত, তারা হয়তো তাদের জীবন ফিরে পেতেন। তারা অনেকেই এই ওষুধের জন্য হয়তো জীবন হারিয়েছেন। এইরকম গুরুত্বপূর্ণ মেডিসিন ওখানে ছিল, যার কিমত কয়েকশো কোটি টাকা। আমাদের ধারণা নয়, আমার দীর্ঘ বিশ্বাস, ওই যে শামীম আহমেদ এবং ওনার টিম, বুলটে, গৌতম অধিকারী, আমার একদম ধারণা বলা ভুল হবে, বিল্টু বুলা, আমার একদম ধারণা 100% ধারণা ওখানে আরও আর্মস আছে, বম পাওয়া যাবে যদি ওই এরিয়াটা পুরো খোদা যায়। এরপর ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও ব্লক মেডিকেল আধিকারিকরা।
উদ্ধার করা ওষুধের নমুনা সংগ্রহ করেন পুলিশ ও মেডিকেল অফিসাররা। বিজেপি অভিযোগ করে সেবাশ্রয় প্রকল্পের নামে কোটি কোটি টাকার ওষুধ নিয়ে দুর্নীতি করেছে তৃণমূল। এ নিয়ে তদন্তের দাবিও তোলে তারা। যে জিনিসটা দেখতে পেল এটা একটা বড় দৃষ্টান্ত, যা ভারতবর্ষে এই ধরনের ঘটনা কোনোদিনও কেউ দেখতে পায়নি। সেখানে দেখা পেয়েছে সেবাশ্রয়ের প্রচুর পরিমাণের ওষুধ, যা এখনো পর্যন্ত তার ডেট 1-2 বছর বাকি আছে। আমি আপনাদের কাছে জানাতে চাই যে ওই ওষুধগুলো সেবাশ্রয়ে ব্যবহার করার জন্য ছিল, কিন্তু ওখানে কি করে গেল? ওই ওষুধগুলো এত দামি, বাচ্চাদের ব্যবহারের ওষুধ বা বাচ্চাদের জীবনদায়ী ওষুধ প্রচুর পরিমাণে। আমি নিজে গিয়ে দেখে অবাক হয়ে গেলাম যে টিএমসি এত বাজে দুর্নীতি করতে পারে যে সাধারণ মানুষের ওষুধ সেটুকু পর্যন্ত কেলেঙ্কারিতে ছাড়লো না। মাটির তলাতে তারা কিছু না করতে পেরে লুকিয়ে রেখেছিল। এ নিয়ে মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওষুধগুলো সেবাশ্রয় 1-এর। অতিরিক্ত ওষুধ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছিল। এর আগে সাতগাছিয়ার পরাজিত তৃণমূল প্রার্থী সোমাশ্রী বেতাল ও তার স্বামীর ফ্ল্যাট থেকে মিলেছিল বস্তা বস্তা সরকারি ত্রাণের জিনিস। তার মধ্যেও ছিল সেবাশ্রয়ের সরঞ্জাম। সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সোমাশ্রী বেতাল, যার হচ্ছে এখানে একেবারে যে বাসস্থান, সেই সোমাশ্রী বেতালের এইখানে যে ফ্ল্যাটের যে ঘর, সেই ঘর তালাবন্ধ অবস্থা রয়েছে, তিনি নেই। এটা হচ্ছে দোতলার ঘর। সেই দোতলার ঘরে আমরা এসে পৌঁছেছি। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর চশমা রাখা রয়েছে, যেগুলো হচ্ছে একেবারে লেখা রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, যেটা হচ্ছে সেবাশ্রয়ের জন্য। দেখতে পাচ্ছি সেই সেবাশ্রয় যে চশমা, সেই সমস্ত কিছু চশমা এখানে এরকম পেটি পেটি চশমা, সেই চশমা রাখা রয়েছে। সেবার নামে আদতে কি হয়েছে সেবাশ্রয় শিবিরে? তদন্তে কি তা উঠে আসবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড মডেলের আসল ডায়মন্ড নাকি ছিল এই সেবাশ্রয় প্রকল্প। সেই সেবাশ্রয় প্রকল্পে এবার মারাত্মক অভিযোগ উঠল, যেটা সত্যি হলে আদতে কিন্তু ক্রিমিনাল অফেন্স। ভাবুন, যারা ডাক্তারি পড়ুয়া, এখনও MBBS ডিগ্রি পাননি, তারা নাকি সেবাশ্রয়ে চিকিৎসা করেছেন এবং ওষুধের প্রেসক্রিপশন লিখেছেন। এমনকি অভিযোগ যে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদের ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে তাদের নিউরোলজিস্ট বা কার্ডিওলজিস্ট পরিচয় দিয়ে রোগী দেখানো হয়েছে। এবং এই কাজ এবং কাজের প্রচারের প্রধান কারিগর অবশ্যই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা। যে রোগীদের সেবাশ্রয়ে 1 এবং সেবাশ্রয় 2 ক্যাম্পে চিকিৎসা হয়েছে, তাদের মধ্যে 90% বেশি রোগীর চিকিৎসা নাকি করেছে ডাক্তারি পাশ না করা ডাক্তারির ছাত্রছাত্রীরা। ভাবুন, নিঃসন্দেহে মারাত্মক অভিযোগ। আমার শুধু মনে পড়ছিল যে অভয়াকাণ্ডের পর রাস্তার একটা পোস্টারে ওই প্রতিবাদী ডাক্তারবাবু আশফাকুল্লাহ নাইয়া, বারবার স্টুডিওতে অতিথি হয়েছেন আমার, তার ডিগ্রি পাওয়ার আগে ডিগ্রি ছাপা হয়েছিল বলে তার কাকদ্বীপের বাড়িতে কাক ভরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রেড করে। বাড়িতে তার মা এবং তার বোন ছিল, তাদের ঘুম থেকে তুলে কার্যত। অথচ তাঁরই ভাইপোর বহুল বিজ্ঞাপিত ক্যাম্পের বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ উঠল। আচ্ছা, আমি এনার ছেলের ভিডিও দেখাতে পারি, দেখতে পাচ্ছেন এটা? হ্যাঁ, একটু ক্লোজে ক্যামেরা যেতে বলবো। এটা জাস্ট আপনি স্ট্যাটিক ধরে দেখুন। দেখুন, এই দিদির পাটা পুরো বাদ। এই মহিলা সেবাশ্রয় চিকিৎসা, সেবাশ্রয়ের জন্য তার ছেলের আমি জাস্ট 2 মিনিটের আমি একটা ভিডিও শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমাদের কথা বলতে হবে না, শুধু ভিডিওটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে কি হয়েছে। নমস্কার, মহেশতলা একটু আপনার লেভেলের কাছে 7 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। আমার মাকে নিয়ে বিগত বছরেতে অভিষেক ব্যানার্জির মাননীয় এমপি মহাশয় তিনি যে সেবাশ্রয় ক্যাম্প করেছিল, সেই ক্যাম্পে মাকে দেখাতে গিয়েছিলাম। সেইখানে সামান্য মায়ের হাঁটুর ব্যথা ছিল, মা সম্পূর্ণ ভালোভাবে হাঁটতে পারত। সেবাশ্রয় ক্যাম্প থেকে বিভিন্ন ছবি আমাদেরকে পয়সা খরচ করে তুলিয়েছে। সেখান থেকে তারপর বললো এমআর বাঙ্গুর যেতে, এমআর বাঙ্গুরে গেলাম। এমআর বাঙ্গুর থেকে সেবাশ্রয় ক্যাম্পে রেফার করেছিল ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে দুর্ভাগ্য, অপারেশন করতে গিয়ে ডক্টররা, আমাদের মাননীয় এমপি সাহেবের ডক্টররা ভুল অপারেশন করে অপারেশন থিয়েটারে মায়ের শিরা কেটে ফেলে। তার প্রমাণ দেখতে পাচ্ছেন। আপনি দেখুন, এরা কেউ হাতুড়ে ডাক্তার ওই হসপিটালগুলো নার্সিংহোম থেকে তুলে নিয়ে আসতো, সাদা অ্যাপ্রন পরে তাদের রাখতো। আপনি বলুন তো, এটা কোনো ডাক্তারের প্রেসক্রিপশন হতে পারে? মানে আমরা দেখুন সন অফ দ্য সয়েল, ওই ডায়মন্ড হারবারের
পুকুরে সাঁতার কেটেছি, ওর মাটির গন্ধ জানি, বাতাসের ঘ্রাণ জানি। ওখানকার লোক যে যা পার্টির হোক, যে যে ধর্মের হোক, তার কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অভিষেক সরকার বহিরাগত, ও আমাদের রক্ত চুষেছে, আমরা বারবার আত্মনাদ করেছি, আমাদের কথা কেউ শোনেনি, কেউ শোনে। একমাত্র তুলনীয় ববিবাবু সেটা হচ্ছে ওই মানে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড, যেটা প্রচুর মানুষ শরীরে ঢুকিয়েছিল, তার সঙ্গে তুলনীয় এই জিনিস সত্যি। এবং এই যে আপনার এই যে ছবি, এই যে ছবি অভিষেক যে এত বলছে যে অভিষেকের আশ্বাস সেবাশ্রয়ের বিশ্বাস, দেখুন প্রেসক্রিপশন, এটা কোনো ডাক্তারের প্রেসক্রিপশন হতে পারে? হ্যাঁ, আমি মানে অবাক হয়ে যাবেন, কোনো কিচ্ছু নেই, পুরো মেডিকেল কাউন্সিলের সমস্ত কিছু আইনকে ওয়ে করেছে। আরো দেখুন ডায়মন্ড হারবার বা যে কোনো জেলার যে প্রান্তিক মানুষরা থাকে তার পক্ষে কোনোভাবে বোঝা সম্ভব নয় যে কে ডাক্তার এবং কে নয়। ঠিক এই সুযোগটা যদি টু বি পুট বিহাইন্ড দি বার ইমিডিয়েটলি দেখুন অন দি বেসিস অফ দ্য আপনি ক্লোজে নিতে বলেন ক্যামেরাগুলো, আমি প্রেসক্রিপশনগুলো দেখাচ্ছি, আপনি দেখুন কিরকম সমস্ত ফেক, কোনো ডাক্তারের কোনো কিছু নেই, কে আর সই করছে, কারা করছে, অভিষেক ব্যানার্জি। এবং এ দেখুন সেবাশ্রয়ের প্যাডে এইরকম ভাবে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে এবং সমস্ত ফেক ওষুধ দেওয়া হয়েছে, সেগুলোর মার্কেটে আপনি নামই শোনেননি। এবং সবচেয়ে বড় কথা, যেটা সবচেয়ে বড় কথা, যে ভারতবর্ষে একটা খুব কঠোর আইন আছে, সেটা নাম হচ্ছে প্রি কনসেপশন এন্ড প্রি নাটাল ডায়াগনস্টিক টেকনিক অ্যাক্ট 1994। ঠিক আছে, তাতে আপনি আলট্রাসোনো বা এক্স রে আপনি স্থানান্তরিত করতে পারবেন না, তার জন্য অনুমোদন দরকার। কেউ যদি আপনার ওখান থেকে যদি ওই আলট্রাসোনোগ্রাফি বা এক্স রে যদি নিয়ে যায়, তাহলে তার তো লাইসেন্স ক্যান্সেল হবে, তার এগেনস্টে কেস হবে, এবং এখানে প্রায় 1 লক্ষ টাকা থেকে জরিমানা হবে, 5 বছর অব্দি জেল হতে পারে। ঠিক আছে, এবং অভিষেক ব্যানার্জিকে এই অ্যাক্টে ফেলা হবে। কালকে তো আমি সেদিনকে আপনার এই প্রেসে মনে হচ্ছে যে স্লোগান ছিল এই সেবাশ্রয়ের যে সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার, এই তো আমি বলছি সকলের অস্বাস্থ্য আমাদের অস্বীকার। আমাদের 1954 আমাদের একটা আইন আছে, আমাদের 1954 একটা আইন আছে, সেই আইনটা হচ্ছে আপনার যে কেউ যদি ভুয়া ভেক আর কি করে, মেডিকেল রেমেডিজ অ্যাক্ট, যেটা জানতে তো ভালো বলতে পারবেন, তো সেইখানে সেই অ্যাক্টটাকে পুরো 1954 এর আইনটাকে পুরো উল্লঙ্ঘন করেছে, পুরো ঢপবাজি, যেখানে চিকিৎসা হয়। একটা জিনিস বলি, দুটো লেভেলের স্তর, একটা হলো যে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বেহাল অবস্থা করেছিলেন, এবং তারপরে পলিটিক্স অফ ডিসপ্লের পার্ট হিসাবে, মানে মানুষকে দেখাবো শুধুমাত্র, তার হিসেবে সেবাশ্রয়ের মানে একটা কর্মসূচি। এবং সবচেয়ে দেখবেন আপনি এই নিয়ে তৃতীয় দিন আপনি তৃতীয় ব্যক্তির থেকে অভিযোগ পেলেন যে আমরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের সাথে যোগাযোগ করতে চাইছি, ফোন ধরছে না, কথা বলছে না। তার মানে এক ধরনের চিটিং এবং মানে মার্কেটিং করো। এই যে মার্কেটিং কথাটা তৃণমূলের বিভিন্ন মুখপাত্ররাও বলতেন, মার্কেটিংটা কার্যত তৃণমূল ধরেই নিয়েছিল যে ভাই কিছু না করে শুধুমাত্র প্রচার করো, মার্কেটিং করো, তার মধ্য দিয়ে আমরা দিনের পর দিন জিতে যাবো। কেন বারবার এই তৃণমূল দলটাকে মূর্খের দল বলতাম? আচ্ছা, এই সেবাশ্রয় খোলা, মূর্খ বললে তো ক্রিমিনাল, সবকিছু সবকটা খারাপ এক জায়গায়। মানে মানুষকে সেবাশ্রয় কেন খোলা হয়েছিল? চাতুর্যের সঙ্গে করা হয়েছে। সেবাশ্রয় খোলা হলো, তার মানে তো এই মেসেজ দেওয়া হলো যে প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থা নেই কিচ্ছু। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে এত বড় বড় কথা বলছেন, আমার এখানে স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভালো, সব হাসপাতালে দারুণ চিকিৎসা, তার ভাইপো নিজেই ওটাকে কিন্তু নাল এন্ড ভয়েড করে দিল। দ্বিতীয় কথা হচ্ছে, উনি যেটা করেছিলেন স্রেফ আত্মপ্রচারের জন্য, কিন্তু আত্মপ্রচারের জন্য যেভাবে আত্মপ্রচারটা ভোটের জন্যই করেছিলেন, যেভাবে সাধারণ মানুষ বিশেষত প্রান্তিক মানুষের জীবন নিয়ে খেলেছেন, এটা কিন্তু একটা হেনাস ক্রাইম, এবং এই জন্য ওকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। আমি মনে করি এই ব্যাপারে অ্যাকশন নেওয়া হবে এবং ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। না, আমি বলছি যে যারা যা অভিযোগ করছেন, নিশ্চয়ই সেই অভিযোগের সারবত্তা বিচার করে পুলিশের জায়গা থেকে তার ভূমিকা নেবে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য, বাবুরা যারা ইনভলভ ছিলেন তারাও মুখ খুলছে। আমি বারবারই বলছি এটা নিয়ে স্যার, আপনি আমার মুখে কথা বসাবেন না, আপনি এখানে অ্যাঙ্কার নন, আপনি এখানে অ্যাঙ্কার নন, আপনি বারংবার আমার মধ্যে কথা বলছেন, কিন্তু স্যার আমি কিন্তু আপনাকে সম্মান করি, আমার কথাটা শেষ করতে হবে। আমি এখানে আপনার ডিকটেট নিতে আসিনি, আমি আমার দলের কথা বলতে এসেছি, আমি আমার কথা বলতে এসেছি। আপনি প্লিজ প্লিজ প্লিজ, আপনাকে প্রথম থেকে প্লিজ প্লিজ করে বলে যাচ্ছি, এক নাগারে বকে যাচ্ছেন আপনি। আমার বক্তব্য খুব সাদামাটা, যে যদি কেউ আমি প্রথম দিন থেকে বলেছি A to Z কেউ যদি ক্রাইম করে থাকে, সে যেন আইনের পথে আইনের শাসনে সাজা পায়। কিন্তু একই সঙ্গে ব্যাপার নয়, এটা তো পার্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পার্টির সঙ্গে এবার আসছি তো সেটা বলতে হবে তো। আমার দ্বিতীয় কথা, যে অবজেক্টিভটা ভালো ছিল কিনা,
যদি অবজেক্টিভ ভালো না একদম প্রদীপ, তো ধরো অবজেক্টিভ দারুণ ছিল, কিন্তু আমি যাদের বেছেছি তারা ডাক্তারই নন। তারা হয় ডাক্তারির ছাত্র, যিনি যার ডিগ্রি ব্যবহারের কোনো অধিকার নেই, যার চিকিৎসার অধিকার নেই, প্রেসক্রিপশন লেখার অধিকার নেই, আর নয়তো তারা অন্য স্ট্রিমের আয়ুর্বেদিক কিংবা হোমিওপ্যাথির, তাকে অ্যালোপ্যাথি। প্রশ্নটা উদ্দেশ্য নয়, প্রশ্নটা আমার রাস্তাটা আইনি না বেআইনি, সেইটাই তো বলছি আমি, যদি আইনি হয় এবং আমরা তো এখানে আলোচনা করে কাউকে সাজা দিতে পারবো না। কোনদিন পেয়েছি এখানে এরা অভিযোগ করে শুনেছো, মানে কোয়াক আমরা জানি যে ব্যক্তিগতভাবে কিছু ডাক্তার বাবুরা অনেক কিছু আমরা শুনতে পাইনি স্যার। এরা অর্গানাইজ না আমার তো এই বক্তব্যটাই আছে যে যেমন আমরা 16 থেকে 21 অবধি ওই 5টা জেলায় কে কে কোথায় কোথায় চাকরি পেয়েছে সেই হদিস এখনো যেমন পাইনি, তেমন এটাও কবে কি পাবো আমি জানি না। আমার বক্তব্য হচ্ছে আইনের পথে অভিজিৎদা নিশ্চয়ই তাই ব্যবস্থাপনা করবেন, কিন্তু ওখানে সহস্র মানুষ এত বছর ধরে সেবাশ্রয় নিয়েছেন, আজকে ভোটের পরে এই অভিযোগগুলো আসছে। এর আগে এনআইএ থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে জনপ্রতিনিধি একটা, আচ্ছা ভাবুন, আমার নির্বাচিত জনপ্রতিনিধি একটা ক্যাম্প খুলেছেন, সেখানে একজন ভোটার নিরন্ন মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষ, যাদের জন্য অবজেক্টিভ নাকি এইটা করা, সেইখানে গিয়ে তারা চিকিৎসা নিয়েছেন, তাদের দোষটা কোথায়? এটা তো নিয়ে পরবর্তীকালে বলা নয়, তার তো বোঝারই সম্ভব নয়। ইনফ্যাক্ট আমি প্রত্যন্ত মানুষ কেন বলছি, আজ কলকাতা শহরে একজন ডাক্তারবাবু, তার যদি তিনি স্বনামধন্য বহু বছর ধরে না কাজ করে থাকেন, তার প্রেসক্রিপশন লেখার অধিকার আছে না নেই এটা কি করে একজন রোগী জানবে যদি তিনি ডাক্তারবাবুর চেয়ারে বসে থাকেন এবং অর্গানাইজ করা হয় সেই ক্যাম্প? যে সরকার এসএসকেএম হসপিটালে কুকুরের ডায়ালিসিস করতে পারে, যে সরকার পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্সে চিকিৎসকদের কাছে তাদের ইনভিজিলেটরকে দিয়ে স্মার্টফোনে উত্তর দেখিয়ে দেখিয়ে টাকা নিতে পারে, যে সরকার দিনের পর দিন এক্সপায়ারি ডেটের ওষুধ বিক্রি করতে সাহায্য করতে পারে, তো সেই সরকার এই জালিয়াতিটা করেছে, এটা তো স্বাভাবিক আছে। এদেশ গান্ধীর দেশ, এদেশ স্বামীজির দেশ, এদেশ রামকৃষ্ণের দেশ। এই দেশকেই সেবার জন্য বেছে নিয়েছিলেন মাদার টেরেসা। এই ভূমিতেই দশকের পর দশক ধরে সেবা ধর্ম চালিয়ে যাচ্ছেন দলাই লামা। সেবা ধর্মের ভূমি ভারত, আর এই ভূমিতেই কি সেবার নামে চলেছে শঠতা, সেবাশ্রয়ের নামে চলেছে প্রতারণা? ডায়মন্ড হারবার মডেলের নামে বিশ্বাসভঙ্গের মডেল চালানো হয়েছে, ছিনিমিনি খেলা হয়েছে সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে। আমার মনে হতো এর আগের অনেকগুলো জায়গা ওরা ওয়ার্ড বয়ও নিয়ে গেছে, ওয়ার্ড অ্যাসিস্ট্যান্টও নিয়ে গেছে। আয়ুষেরও পড়ুয়া আমার কাছে আছে, যে 3rd ইয়ার হোমিওপ্যাথ, বিএএমএস করছে, বিএইচএমএস করছে, 3rd ইয়ার, ছবি আছে, এখন সব বেরোচ্ছে। ঝুলি থেকে অনেক কিছু পড়বে। ছোটবেলায় ঠাকুরমার ঝুলি পড়েছিলাম, সেখান থেকে ভালো ভালো জিনিস বেরোতো, আর পিসিমার ঝুলি থেকে একের পরে এফআইআর বেরোবে, চুরি বেরোবে, নতুন চুরি, ইউনিক চুরি, অনন্য চুরি, ডিগ্রি চুরি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন মানুষের সেবাই হচ্ছে ঈশ্বরের সেবা, কিন্তু ডায়মন্ড হারবারে সেই মানুষকে সেবা দেওয়ার নামে সেবাশ্রয়ে দুর্নীতি, অনিয়মের ভয়াবহ অভিযোগ উঠেছে। আর এই আবহেই বুধবার প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস উদযাপনের অনুষ্ঠানে নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। 1 জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন। তিনি ছিলেন বাংলার রূপকার। ভারতরত্ন বিধানচন্দ্র রায় টানা 14 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। এই দিনটিকেই ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। বুধবার তাকে স্মরণ করেই আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বক্তব্যের প্রসঙ্গ তুলে তৃণমূল আমলকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন, যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানে ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে, যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই দুটো ভিন্ন মতের মধ্য দিয়েই আমাকে এগোতে হবে এবং এই জায়গা থেকে বের করে আনতে হবে। তৃণমূল ক্ষমতা থাকাকালীন গত 15 বছর স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব নিজের হাতেই রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খোদ তৎকালীন মুখ্যমন্ত্রীর হাতে থাকা দপ্তরের এই বেহাল পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। আপনি যান ভেলোরে, আপনি যান মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে, আপনি বেঙ্গালুরুতে দেবী শেঠির হসপিটাল, আপনি পিজিআই চণ্ডীগড়, আপনি যান
ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদে সর্বত্র শুধু বাঙালি বাঙালি বাঙালি, দরিদ্র দরিদ্র দরিদ্র। কেন এই রাজ্যে চিকিৎসা দেওয়া যায় না? এত হস্তক্ষেপ, এত দমন পীড়ন, এত আমরা ওরা, এত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা, এটা কি কাম্য ছিল? বিজেপি শাসিত রাজ্যগুলির প্রসঙ্গ তুলে তৃণমূল আমলে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু না করা নিয়েও নিশানা করেন মুখ্যমন্ত্রী। পাশে থাকা উত্তরপ্রদেশ গুজরাটের লোকটাকে টাকা দিতে হচ্ছে না, আয়ুষ্মান ভারতের কার্ডটা দেখাচ্ছে, আর পশ্চিমবঙ্গের লোকটা, গরিব লোকটা ওর দিকে তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে, আর 12,000 টাকা, 14,000 টাকা, 18,000 টাকা পরীক্ষার বিল মিটাচ্ছে। এটাই কি বাংলায় কাম্য ছিল? কি অবস্থা করে রেখেছেন হসপিটালগুলো। এই দিন মেডিকেল কলেজে ডক্টরস ডের অনুষ্ঠান থেকে নজরদারি নিয়ে কড়া বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। Each and every medical college, each and every hospital, each and every district hospital, each and every rural hospital, and each and every block medical health unit and the Arogya Mandir, সবগুলো কিন্তু now connected by an audio visual system in that monitoring room or the control room of স্বাস্থ্য ভবন। আজকেই আমাদের মুখ্যমন্ত্রী দেখে বললেন, যখন ওপেন করলেন, বললেন সামনে একটা কুকুর বসে আছে, কোন হাসপাতালের এন্ট্রান্সে খবর নেই। সো রিমেম্বার, যে যেখানে কাজ করুক, যে কোনো হাসপাতালে, দ্য বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। তো আমরা প্রত্যেকটা হাসপাতালের উপর নজরদারি করছি, খবরদারি করছি না, কখনো ভাববেন না। আজিকার মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি মামলায় বড় মোড়। অবশেষে শুরু হতে চলেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া। তৃণমূল আমলে এতদিন ধরে আটকে ছিল অনুমতি প্রক্রিয়া। বিজেপি সরকার আসতেই আজিকার মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার শুরুর বিষয় দেওয়া হলো সবুজ সংকেত। বুধবার ইডির বিশেষ আদালতে রাজ্য সরকারের দেওয়া অনুমতিপত্র জমা দিয়ে কগনিজেন্স নেওয়ার আবেদন করল কেন্দ্রীয় এজেন্সি। আরজি করে দুর্নীতি মামলার যে তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছে, সেই তদন্তে গত ফেব্রুয়ারি মাসে তারা চার্জশিট পেশ করেন আদালতে। রাজ্য সরকারের অনুমতি না মেলায় এই চার্জশিট পেশ করলেও কগনিজেন্স নেওয়া যাচ্ছিল না। অবশেষে রাজ্য সরকারের অনুমতি পাওয়া গিয়েছে, কগনিজেন্স নেওয়া হলো আরজি করের দুর্নীতি মামলা। এবং এই যে দুর্নীতি মামলা তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছে, আদালতে তারা জানিয়েছে পরবর্তী তদন্ত তারা এগিয়ে নিয়ে যেতে চান। 2024 সালের 9ই আগস্ট আজিকর হাসপাতালে জরুরি বিভাগের 4তলা সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ, যে ঘটনায় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতেই কেচো খুঁড়তে কেউটে বেরোনোর মতো সামনে আসে আজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ। আজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে টাকার বিনিময়ে ঘনিষ্ঠদের টেন্ডার পাইয়ে দেওয়া, বেআইনি পার্কিং এর বরাত, নিয়ম না মেনে ক্যাফেটেরিয়া তৈরির অনুমতি, চিকিৎসার সরঞ্জাম কেনা বেচায় দুর্নীতি সহ একাধিক অভিযোগ ওঠে। আর্থিক দুর্নীতি কাণ্ডে সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করার পর গত বছরের অক্টোবরে আজিকর মেডিকেলে দুর্নীতি মামলায় ইসিআইআর দায়ের করে ইডি। সেই মামলায় গত 6 ফেব্রুয়ারি নগর ও দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টে চার্জশিট জমা দিলেও তৎকালীন তৃণমূল সরকারের তরফে কগনিজেন্স নেওয়ার অনুমতি না মেলায় শুরু করা যায়নি বিচার প্রক্রিয়া। এবার বিজেপি সরকারের আমলে কাটল সেই জট। এর আগেও একটা মামলা হয়েছিল, খুন হয়ে যাবার আগে শিয়ালদা কোর্টে সেই মামলা চলেছিল, কিন্তু বিভিন্ন কারণে সেই সময় সরকার, সেই সময় যারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত পুলিশের লোকজন যারা ছিলেন, তারা ওই একই কাজ করেছেন, একই রকমভাবে সমস্যা তৈরি করছিলেন, যাতে কিনা জিনিসটা ধামাচাপা পড়ে। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, শাসকের আইন আর নেই। আরজি করের মামলা নতুন রাস্তা দেখবে এবং দোষীরা সাজা পাবে। আরে রাম মন্দিরের যে চুরি হচ্ছে অযোধ্যায়, সেগুলো আপনারা দেখুন, সেটা দেখুন। তো সেগুলো দেখুন যে এদের মন্দিরে এত নজর কেন? এত নাকি সনাতনী, আর নজর হচ্ছে মন্দিরে। আর্থিক দুর্নীতি কাণ্ডে সিবিআইর হাতে গ্রেফতার হওয়ার পর এখন জেলে রয়েছেন সন্দীপ ঘোষ। দুর্নীতি মামলাতে জেলে আছেন হাসপাতালের সরঞ্জাম সরবরাহকারী সংস্থার মালিক বিপ্লব সিংহ ও সুমন হাজরাও। এরই মধ্যে আজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের বাবা ফের একবার কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সিবিআইয়ের ব্যাপারে বলতে গেলে খুবই খারাপ লাগে। হাইকোর্ট যে রায় দিয়েছে, সিবিআই কোর্টে দাঁড়িয়ে বলছে আমরা রায়ের কপিটা বুঝতে পারিনি। এই হচ্ছে সিবিআই। যে দলের ডিরেক্টর প্রধান, যিনি বিষয়টাকে নেগলিজেন্সি করেন, বাকি টিম যে যেভাবে কাজ করবে সেটা ভরসা করাই যায় না, সেরকম অবস্থায় চলছে আর কি।
কি সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যিনি স্বাস্থ্য দপ্তরের সমস্ত করাপশনের মাথা, সেই নারায়ণ স্বরূপ নিগম এখনও স্বাস্থ্য দপ্তরে বসে আছেন। সেটা কি করে বসে আছেন জানি না। মুরলীধর শর্মা যিনি মেইন নায়ক, তাকেও তো সাসপেন্ড করা হয়নি। মুরলীধর শর্মা এবং নারায়ণ স্বরূপ নিগম এদের তো সবার আগে সাসপেন্ড করে সবার আগে এদেরই জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল। এরাই মেইন কালপিট। আরজি করে নিহত চিকিৎসকের মা এখন বিজেপি বিধায়ক। ডক্টরস ডেতে মেয়ের সুবিচারের দাবিতে সরব তিনি। স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন, তার কাছে আমার বিনীত নিবেদন 9 তারিখের আগে যেন অন্তত একটা কিছু হয়, যেন ওই একজন সিভিক ভলেন্টিয়ার সে গিয়ে আমার মেয়েকে খুন করেছে, ধর্ষণ করেছে, এটা যেন সমস্ত বিশ্ববাসীকে বিশ্বাস করতে না হয়। সবাই কেউ এটা বিশ্বাস করে না, যেমন আমরা মা বাবা হিসাবে তো বিশ্বাসই করি না, কিন্তু কেউ করে না। কিন্তু সিবিআই এর টিম ঠিক সেই একইভাবে 2 বছর ধরে সিবিআই যে বিচারকের সামনে ঠিক একটাই কথা বলেন, আর কেউ নেই, এই যে আসল অপরাধী তাকে ধরা হয়েছে, তার ফাঁসি চাই। আমি কিন্তু চাই না তার ফাঁসি, কারণ সে একা অপরাধী নয়, আরো অপরাধী যারা হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে। তো স্বাস্থ্য দপ্তরের যে ঘুণ ধরা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা যদি আমরা পরিষেবাটা ঠিক করতে চাই, তাহলে আগে স্বাস্থ্য দপ্তর থেকে গঙ্গা জল দিয়ে ধুতে হবে। এই যে দাদা দাঁড়িয়ে আছেন আমার সামনে, স্বাস্থ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্য স্বরূপ নারায়ণ স্বরূপ নিগম, এরকম একটা ইনিয়াস ক্রাইম ঘটেছে যেখানে কি করে ভাঙলেন ঘরটা, তার বাথরুমটা কেন ভেঙে দিলেন, এই অনেক কেনর উত্তর যতদিন না আমি পাবো ততদিন আমি এই লড়াইটা চালিয়ে যাব। এদিকে ডিজে মন্তব্য মামলায় চাপ আরো বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর ফের গলার স্বরে নমুনা দেওয়ার জন্য তলব করা হলো তাঁকে। ডিজে মামলা, যেটা বাগুইহাটি থানায় প্রথমে রুজু হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে বিধাননগরের সাইবার ক্রাইম এই গোটা মামলার তদন্তভার নিজেদের হাতে নেয় এবং তারপরে সিআইডি এর তদন্ত নেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা তলবও করে। এবার সেই মামলাতে কণ্ঠস্বরের যে নমুনা, সেটা সংগ্রহ করার জন্য আগামী 8 তারিখ সিআইডি সূত্রে খবর এই আদালতে আমরা যেখানে এখন রয়েছি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। বিধানসভা ভোটের প্রচারে বারবার এই মন্তব্য করতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। ভোটে ভরাডুবির পর এই মন্তব্যের প্রেক্ষিতেই উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগে বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় প্রথমে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করে, পরে তদন্তভার নেয় রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে প্রায় 6.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। এদিকে এফআইআর খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আবেদনের ভিত্তিতে 21শে মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন, তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। একজন সাংসদ হয়ে কিভাবে তিনি এই ধরনের মন্তব্য করলেন? এরপরই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30শে জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। এরই মধ্যে মূল মামলায় বিধাননগর আদালত নির্দেশ দেয়, মঙ্গলবার বিকেল 4টের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার গলার স্বরের নমুনা দিতে হবে। সেই নির্দেশও চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান তৃণমূল সাংসদ। মঙ্গলবার সেই মামলায় জোর ধাক্কা খান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি প্রশ্ন করেন, তদন্তকারী সংস্থা কিভাবে তাদের তথ্য প্রমাণ সংগ্রহ করবে সেটা তাদের ব্যাপার, আদালত কেন হস্তক্ষেপ করবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, তার মক্কেল তো স্বীকার করেছেন যে কণ্ঠস্বর তার। বিচারপতি বলেন, কেউ যদি খুন করে থানায় গিয়ে স্বীকার করে, তাহলে কি পুলিশ আইন মেনে তদন্ত করবে না? যদি কণ্ঠস্বর তারই হয়, তাহলে পুলিশের কাছে গিয়ে আবার নমুনা দিতে অসুবিধা কোথায়? বিচারপতি আরও বলেন, এই মামলা ইতিমধ্যে অন্য এজলাসে বিচারাধীন রয়েছে, সেখানে গিয়ে যা বলার বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়ালে বলেন, আমার মক্কেলকে আদালত এই শর্তে রক্ষা কবচ দিয়েছিল যে তিনি তদন্তে সহযোগিতা করবেন। এখন কণ্ঠস্বর না দিলে তো পুলিশ অসহযোগিতার অভিযোগ করবে। সওয়াল জবাব শেষে বিধাননগর আদালতের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মেলেনি রক্ষা কবচও। উল্টে অন্য বিচারপতির এজলাসে মামলা চলার কারণে এই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিকে মঙ্গলবার বিধাননগর আদালতের দেওয়া ডেডলাইন পার হয়ে গেলেও হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে 8ই জুলাই অর্থাৎ আগামী বুধবার ফের তলব করা হয়েছে তাঁকে। ওই দিন সশরীরে আদালতে গিয়ে গলার স্বরে নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমি নিশ্চয়ই কোর্টের বিষয়ে কোনো মন্তব্য করব না।
একটা কোর্টের রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনে লড়াইটি লড়েছেন, ফলে কোর্ট কিছু বললে আমি সেই বক্তব্য বলবো না। আমার কণ্ঠস্বর আমি যদি দোষ না করে থাকি তাহলে আমার দিতে বাধা কোথায়? এই নিয়ে 14 বার হাইকোর্টে যাবারই বা কি আছে? সোজা কথা, এখন বোঝাই যাচ্ছে কিছু একটা গোলমাল আছে, সেই জন্য ডিলেটারি ট্যাকটিক্সে খেলছে। আগামী সপ্তাহে বুধবার সকাল 10টায় বিধাননগর আদালতে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। থাকবেন সিআইডি তদন্তকারী অফিসার ও একজন বিশেষজ্ঞ। কেন্দ্র এবং রাজ্যের যাবতীয় এজেন্সির তদন্তের অভিমুখ প্রত্যাশিতভাবেই অভিষেকের দিকে। সিআইডি, ইডি, সিআইডির তলবের হ্যাট্রিক আজকে হচ্ছে। দলের মধ্যে সর্বস্তরে নেতাকর্মীদের একটা বড় অংশের ক্ষোভের লক্ষ্য অভিষেক তো ছিলেনই, আজ তাতে যুক্ত হলো পরিবারের ভেতর থেকে ওঠা মারাত্মক অভিযোগ। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাকা বাবুন বন্দ্যোপাধ্যায় দলের ভরাডুবির জন্য তার ভাইপোকে দায়ী করেছেন। অন ক্যামেরা বাবুন বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূলের এই অবস্থার জন্য দায়ী অভিষেকই। সুতরাং এরপর বলতেই হয় অল রোডস লিড টু ক্যামাক স্ট্রিট। আর আজ আবার বলছি, তলবের হ্যাট্রিক করে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে ডিজে বাজানো নিয়ে তার অত্যন্ত উস্কানিমূলক এই মন্তব্যগুলোর জন্য। কিন্তু যার অভিযোগের ভিত্তিতে এই কেস, সেই রাজীব সরকার এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন। আপনি রাজীববাবু 5ই মে বাগুইহাটি থানায় অভিযোগ করেন। কি অভিযোগের মানে ভিত্তি ছিল, কি অভিযোগ ছিল এবং কোন আশঙ্কা থেকে করেছিল? দেখুন, 5ই মে আমি অভিযোগ দায়ের করি। সেটা পরবর্তীকালে ট্রান্সফার হয় বিধাননগর সাইবার পিএসে। সাইবার পিএস আমাকে 15/5 আমাকে এফআইআর লজ করায় এবং 17/5 আমি আরেকটি কমপ্লেন লজ করি, সেটা রিজু দত্তকে নিয়ে। আচ্ছা, কেন? এবং ওটা পরে আসছি, আমি আগে বলে নিই। সেকেন্ড হচ্ছে, আর তারপর ওটা সিআইডি ট্রান্সফার নিয়ে নেয় নিজেদের, এবং সিআইডি এখন বর্তমানে তদন্ত করছে। অভিযোগের বিষয়বস্তু এটা ছিল, এটা শুধু ডিজে বাজানোর মন্তব্যের জন্য নয়, এর পিছনে একটা বড় কনস্পিরেসি আছে। কনস্পিরেসিটা হচ্ছে 2021 সালে ভোট পরবর্তী হিংসা যেটা হয়, সেই হিংসার পরে প্রচুর মানুষ মারা যান, বাড়িঘর পোড়ানো হয়, অনেক কিছু হয়। কলকাতা শহরে কাঁকুরগাছিতে একদম কলকাতা শহরেও হয়েছে। 2021 সালের পরে যখন এই ভোট পরবর্তী হিংসাটা হয়, সেই সময় সরকার আবার পুনরায় নির্বাচিত হয়ে ফিরে আসেন। কিন্তু এই যে ভোট পরবর্তী হিংসাটা, এর সঙ্গে এই যে ঘটনাটা ঘটে, এর সঙ্গে তৃণমূলের উচ্চতর নেতৃত্ব তারা কিন্তু ওয়াকিবহাল ছিলেন। এবং তৎকালীন মাননীয়া মমতা ব্যানার্জি, যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি যে জানতেন না এটা ভুল কথা, কিন্তু তিনি সেই সময় চুপ ছিলেন, বা পুলিশ প্রশাসন তখন চুপ ছিল, তাও ঠিক ছিল। কিন্তু 2026 বিধানসভা ভোটের সময়, ভোট ঘোষণার পরে অভিষেক ব্যানার্জি যখন এই বক্তব্যটা উনি রাখেন, ডিজে নাম করে যে বক্তব্যটা রাখেন, অ্যাকচুয়ালি এই বক্তব্যটা কিন্তু ডিজে সংক্রান্ত বা উনি হুমকি দিচ্ছেন এটা বড় বিষয় নয়। উনি যেটা ইন্ডিকেট করেছেন যে যদি আপনারা এই মানে হয় থেমে যান বা আপনি যাই করুন, আমরা কিন্তু 2011 ওই ভোট পরবর্তী হিংসাকে কিন্তু আমরা কন্টিনিউ করব এবং এর থেকে আরও ভয়ঙ্কর হবে। এটা একটা ক্রিমিনাল কনস্পিরেসি এবং এটা খুব বড় একটা মানে ষড়যন্ত্র, কারণ এটা উপর মহলের যারা তৃণমূলের একদম উচ্চতর নেতৃত্ব, তারা ছাড়া এটা সম্ভব নয় কোনোভাবে। এই যে উনি সবথেকে বড় কথা, উনি তো একটার পর একটা জনসভায় বলে গেছেন, সুতরাং যদি কোনো চেকস অ্যান্ড ব্যালেন্সের কেউ যুক্তি ওঠে, সেই যুক্তি খারিজ হয়ে যাবে, কারণ উনি তো বলেই গেছেন। একদম। আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে উনি বলেছেন এবং ভোট মানে ফল ঘোষণার 48 ঘন্টার মধ্যে কমপক্ষে আমার সম্ভবত 4 জন মারা যান, তার মধ্যে তৃণমূলের 2 জন, বিজেপির 2 জন। বিষয়টা মৃত্যু নয়, কোন পার্টির মৃত্যু সেটা নয়, এটা হচ্ছে ওই ভোটের সময় অভিষেক ব্যানার্জি যে বক্তব্য রেখেছেন এটা তার ফলাফল। একই সঙ্গে যখন তৃণমূল হেরে গেল, তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র রিজু দত্ত, উনি যে একটি মানে ফ্রি স্পিচ, মানে তাকে কেউ মাথায় বন্দুক রেখে ওটা বলেননি, উনি ডাইরেক্টলি বলেছেন যে আমাদের কাছে একটা লিস্ট ছিল, তৃণমূলের কাছে একটা লিস্ট ছিল, যেটা জেলাভিত্তিক ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা লিস্ট ছিল, এবং যদি সেই তৃণমূল জিতে যেত তারপরে সেই লিস্ট ধরে ধরে প্রচুর মানুষ মারা যেত, ঘরবাড়ি ভাঙচুর হতো, যেটা আরও ভয়ঙ্কর যে কিছু মহিলাকে রেপ করা হতো। এই যে এত বড় স্টেটমেন্ট, এটা উনি
ফেসবুকে দিচ্ছে নিজের, এবং যেটা ভাইরাল হয়েছে, আমার কাছে একটাই প্রশ্ন, আমি কমপ্লেনটা করেছি, এই কমপ্লেনটা শুধু ডিজে মন্তব্য নিয়ে করা হয়েছে এটা ঠিক, কিন্তু এর সঙ্গে কানেক্টিং আমরা যেগুলো অনেক কিছু আমরা মিডিয়াকে বলিনি সেই জিনিসগুলো রয়েছে, কারণ এটা একটা ইনভেস্টিগেশন। আমরা আপনি যা বলছেন রিজুর বক্তব্য সত্যি হলে টার্গেটেড অ্যাটাক। হ্যাঁ, এটা একটা প্রিপ্ল্যান্ড অ্যাটাক, এটা প্রিপ্ল্যান্ড একটা ক্রিমিনাল কনস্পিরেসি। তো এটাকে সামনে আনাটা খুব জরুরি। আজকে সবচেয়ে বড় ঘটনা যে ধরে নিন যে লিস্টটা হয়ে রয়েছে সেই লিস্টে তো কিছু লোকের নাম আজও রয়েছে, আজকে তো ধরুন বিজেপি এসে গেছে, কিন্তু সেই লোকগুলো কারা যাদের নামের লিস্ট হয়ে রয়েছে? তো আগামী দিনে যে তারা যে আবার আক্রান্ত হবেন না কোনোভাবে, অন্য কোনোভাবে যদি কেউ মারা নাম যাবেন না, এই গ্যারান্টিটা আপনি আমাকে বলুন তো কে দেবে? আপনি তো পাশাপাশি উচ্চতর আদালতে যাওয়ার কথাও বলে। হ্যাঁ, আর যদি সিআইডি, আজকে আমরা সিআইডি অফিসে গেছিলাম, আমি গিয়ে সিআইডির এডিজি সিআইডি তাকে আমরা চিঠি দিয়ে এসেছি এবং পরিষ্কার বলে আসা হয়েছে যদি রিজু দত্তকে এই কেসের মধ্যে ইনভলভ না করা হয় এবং ফুল ইনভেস্টিগেশন উইথ অভিষেক ব্যানার্জি এবং রিজু দত্ত এই দুজনকে যদি কাস্টাডিতে নিয়ে যদি আপনি ইন্টারোগেশন না করেন, আমরা এরপর হাইকোর্ট এবং তার পরবর্তীকালে যে লোয়ার কোর্ট যেটা এমপি এমএলএ কোর্ট আমরা যাব। একদিকে ডিজে মন্তব্য মামলায় বড়সড় চাপের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরই মধ্যে তার বিরুদ্ধে কালীঘাট থানায় নতুন অভিযোগ দায়ের হলো। এবার অভিযোগের কেন্দ্রবিন্দুতে এই ছবি। ওইভাবে পাদানিতে লোক দাঁড়িয়ে ওনাকে সিকিউরিটি দেওয়ার নাম করে লোক ঝুলতে গেছে। কাল যদি উনি পড়ে যেতেন, কোনো একটা লোক যদি ধরুন অ্যাক্সিডেন্টে পড়ে যেতেন, বা ধরুন ওই লোকের জন্য যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট অন্য কারোর হতো, তার দায়ভার কি অভিষেক ব্যানার্জি নেবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা বলয়ে দেখা যায় এই ছবি। ভিতরে অভিষেক, বাইরে ফুটবোর্ডে দাঁড়িয়ে তার নিরাপত্তা রক্ষীরা। এই ঘটনা নিয়ে এবার পুলিশের দ্বারস্থ হলেন রাজীব সরকার নামে এই ব্যক্তি, যিনি এর আগে ভোট প্রচারে বারবার ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এবার নিরাপত্তা রক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানোর অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ জানালেন সেই রাজীব সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় নতুন অভিযোগ দায়ের করলেন রাজীব সরকার। সেই রাজীব সরকার যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার পিএসে প্রথম অভিযোগ করেছিলেন ডিজে মামলার, অর্থাৎ কিনা ডিজের মন্তব্য করে ভোট পূর্ববর্তী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উস্কানিমূলক মন্তব্য রেখেছিলেন, যার জেরে কিন্তু রীতিমতো বড়সড় কোনো ঘটনা ঘটে যেতে পারত, সেই আশঙ্কার কথা মাথায় রেখেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজীব সরকার অভিযোগ জানিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে যা তদন্তভার গ্রহণ করে সিআইডি এবং তারই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে এবং তার দিনও ধার্য হয়ে গিয়েছে। তারই মাঝে সেই রাজীব সরকার এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গাড়িতে চড়েন সেই গাড়ির যে ফুটবোর্ড রয়েছে সেই ফুটবোর্ডে বেআইনিভাবে লোক ঝুলিয়ে, অর্থাৎ কিনা যার নিরাপত্তা রক্ষী যারা রয়েছে তাদেরকে কিন্তু এভাবে নিয়ে যেতেন। রাজপথে যখন গাড়ি চলছে সেই অবস্থায় আমরা দেখেছি যেটা আপনার পাদানি, যেটা পাদানি বলে ফুটবোর্ড, ওই ফুটবোর্ডের উপরে উনি দুদিকে লোক দাঁড় করিয়ে রাখতেন নিরাপত্তার নামে। আইনের কিছু পরিভাষা আছে। তো আমার ইচ্ছে হলো আমি কালকে এইভাবে নিয়ে যেতে পারি না, এর দায়ভার অভিষেক ব্যানার্জির। কারণ হচ্ছে গাড়ি হয়তো উনি ভাড়া নিতে পারেন বা গাড়ির মালিক হয়তো অন্য কেউ হতে পারেন, কিন্তু গাড়ি যিনি চড়ছেন তার সে নিজের নিরাপত্তার নামে সে এইরকম ভাবে গাড়ি লোক নিয়ে যাচ্ছে। তো এটা তো অপরাধ তো অবশ্যই, এবং এর দায়ভার অভিষেক ব্যানার্জির, এর দায়ভার গাড়ির ড্রাইভারের না। কারণ নির্দেশটা দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। আপনি কি অভিযোগ জানালেন কালীঘাট থানায়? হ্যাঁ, আমরা অভিযোগ জানিয়েছি, বিএনএস এর আন্ডারেই আমরা অভিযোগ জানিয়েছি। আমরা বিএনএস প্লাস মোটর ভেহিকেল অ্যাক্ট দুটোই জানিয়েছি। 300 কোটি টাকার মাটি চুরি এবং 250 কোটি টাকার আমফানের ত্রাণ চুরির অভিযোগ, একেবারে তথ্য প্রমাণ সহ যার সৌজন্যে এই অভিযোগগুলো সামনে এলো, তিনি আজ এই স্টুডিওতেই আছেন। বিজেপি নেতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়া সেই অভিজিৎ দাস, যিনি ববি নামেই এলাকায় সব থেকে বেশি পরিচিত। তার অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় এবং এদের সহযোগীদের মদতে দক্ষিণ 24 পরগনায় সরকারি জমির মাটি চুরি হয়েছে এবং 2017 থেকে 2025 সালের স্যাটেলাইট ছবি দিয়ে একেবারে পাশাপাশি রেখে ববি বলতে চেয়েছেন যে শুধু 300 কোটি টাকার আর্থিক দুর্নীতি নয়, এই দুর্নীতির সিন্ডিকেট জলাভূমি ধ্বংস করে পরিবেশের অপূরণীয় ক্ষতি করেছে। আমফানের ত্রাণের ক্ষেত্রেও ববির অভিযোগ আরও মারাত্মক।
আমফানে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষেত্রে 20,000 টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষেত্রে 5,000 টাকার যে সরকারি ক্ষতিপূরণ দেয়া হয়েছিল তার একটা বড় অংশ ভুয়ো নামে ভুয়ো অ্যাকাউন্টে ঢুকিয়ে দক্ষিণ 24 পরগনার 12টা ব্লকে প্রায় 250 কোটি টাকার নয়ছয় হয়েছে। এবিপি আনন্দের দর্শকদের মনে থাকবে আমরা একটা সিরিজ করেছিলাম যে কোন বাড়িতে এই আমফানের ক্ষতিপূরণের টাকা ঢুকেছে এবং তারপরে একেবারে সামান্য ক্ষতিগ্রস্ত হয়নি, এসি মেশিন বসানো আছে, সেই বাড়িতেও হাজার হাজার টাকা ঢুকেছে। তারপর কোনো একটা প্রশাসনিক সভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই ধরনের দুর্নীতি হয়েছে, আমরা টাকা ফেরত নিচ্ছি অথবা টাকা ফেরত দিন ইত্যাদি ইত্যাদি। কিন্তু ক্রিমিনাল কেস কোথায়? দোষীরা শাস্তি পেয়েছে কই? সব থেকে বড় কথা, আমরা কেউ জানি না যে কত টাকা আদৌ ফেরত এসেছে কিনা। সুতরাং কোনো সন্দেহ নেই যে অভিযোগগুলো মারাত্মক। আমি ববির কাছে যাব, আপনার কাছে ঠিক কি কি তথ্য প্রমাণ আছে এই দুটো এত কোটি টাকার? এই তো নতুন মানে বলবো, প্যান্ডোরা। প্রথমে মাটি চুরিটাই বলুন। মাটি চুরি আপনাদের তো এটা দেখাচ্ছে স্যাটেলাইট পিকচার, এটা হচ্ছে সারদার জমি। সারদার জমি নিয়ে আরেকটা করেছে, আমি শুধু এটা করিনি, এইখানটায় প্রায় 400 কোটি টাকার মাটি চুরি করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং গুলো ওইটুকুনি করে দেখাচ্ছে, তাহলে এইগুলোর আয়তন কত? এইরকম 20 থেকে 21খানা এরকম দীঘা, সরি মানে 18 থেকে 20 বিঘা জমির এক একটা দিঘি। আপনার 200 স্কোয়ার ফিট মাটির দাম 6,500 থেকে 7,000 টাকা নেয়। তাহলে আপনি বুঝতে পারছেন কত করে? আমি 400 কোটি টাকা কম করে বললাম। এই টোটালটা একদম অভিযোগপত্র পরিষ্কার হয়েছে, এফআইআর হয়ে গেছে। এটা সারদারিতে এটা হচ্ছে ইডিকে সুপ্রিম কোর্ট মানে রায় দিয়েছিল যে ইডির হেফাজতে থাকবে, তাহলে অটোমেটিক্যালি এটাই পিএমএলএ 2002 অ্যাক্টে করবে সেকশন 4 এবং অভিষেকের ছাড় হবে না। এই টোটাল দিলীপ মণ্ডল তার গ্যাং নিয়ে এটা করেছে। লক্ষ্য করুন, এই দুর্নীতির অভিযোগগুলোর কিন্তু একটা কমন ফ্যাক্টর আছে। লুট যা হয়েছে তার পুরোটাই সরকারি টাকার এবং সরকারি সম্পত্তি, সরকারি চাকরি, সরকারি মাটি, সরকারি ত্রাণ। অভিযোগ সত্যি হলে একটা অংশ লুট চালিয়েছে বছরের পর বছর, আর একটা অংশ মানে পুলিশ প্রশাসন পুতুলের মতো চোখ বন্ধ করে থেকেছে আর স্লোগান উঠেছে মা মাটি মানুষ জিন্দাবাদ। কিন্তু দিনের শেষে সাধারণ মানুষের করের টাকা লুট হয়েছে। সরকারি খাস জমি এবং পাবলিক ওয়াটার বডি ওই কালীতলা, ওই বিষ্ণুপুর, ওই আশুতি এলাকার চুরি হয়ে গেছে, লুট হয়ে গেছে, পাচার হয়ে গেছে। আমি এই অভিযোগের উত্তরের জন্য এবার আসবো অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে। দেখুন, এই ধরনের অভিযোগ খেলা এবং তারপরে মিডিয়া ট্রায়াল, তারপরে শুনানি, খেলা মনে হচ্ছে। বলছি তার কারণ আছে, তার কারণ সারদা কার্ডের নামটা শুনলাম, আমি জানি না এটা ওই সারদা চিট ফান্ডের সঙ্গে সম্পর্কিত কিনা, কিন্তু আমার মনে পড়ে গেল এটা 2026 মানে অর্থাৎ 14 বছর হয়ে গেছে। মানে নরেন্দ্র মোদী সরকারের থেকেও আরো 2 বছর বেশি পুরনো একটা অভিযোগ। তখনও এই ধরনের অভিযোগ, তৃণমূল এই করেছে, ওই করেছে, তাই করেছে। 14 বছর হয়ে গেল, তদন্ত কোথায়? আজকে যদি আমি জিজ্ঞাসা করি যে তদন্তটা কি অবস্থা, সেটাই বোধহয় সিবিআই বলতে পারবে না। অর্থাৎ এই অভিযোগ 14 বছর ক্ষমতায় কে ছিল? তৃণমূল ছিল। তো তৃণমূল চালাতো না। না, এটা কোথায় সিবিআই হয়েছে? আসছি, সেটাই আসছি। এটা সিবিআই কোথায়? আমি তো বলছি তৃণমূল তো খুব খারাপ। রাজীব বাবু বললেন, মানে ধরে নিলাম, বলছি তো সেটা আপনিও করেছেন তৃণমূল, যাই হোক এবার ছেড়েছেন যার জন্য সে আবার এখন আপনার মাথার উপর চলে গেছে। যাই হোক, শেষ করে ঠিক আছে, ভালো বুঝিয়ে দেবেন। পয়েন্টটা হচ্ছে রাজীব বাবু যেটা বললেন যে তৃণমূলের উচ্চতর নেতৃত্ব তারা একটি কোনো বৃহৎ ষড়যন্ত্রে লিপ্ত আছেন কিনা এটা তদন্ত করে দেখা উচিত। আমার ব্লান্ট প্রশ্ন, এই এখন যারা বিজেপির সঙ্গে নেতাদের সঙ্গে বসে মিটিং করছেন তারাও কি এই তথাকথিত উচ্চতর নেতৃত্বের অংশ, হ্যাঁ কি না? নাকি বিজেপির সঙ্গে মিটিং করলেই তারা আর এই ক্রিমিনাল কনস্পিরেসির অংশ হিসেবে থাকবেন না? তিনি এখন তৃণমূলের স্পোক্সপারসন হয়েছেন। তাকে এই হীরক রাজার দেশে দেখেছিলাম না, যন্তর মন্তর ঘর, সেই ঘর থেকে নিশ্চয়ই ফেরত এসছে। তার কারণ উনি বললেন অভিযোগ খেলা, আমি কোন দলে যাব। কিন্তু উনি একবারও ভাবলেন না এতদিন যে মুখে উনি ফুলচন্দন দিয়েছেন, সেই মুখ দিয়ে আজকে তাদের গালাগাল দিচ্ছেন, সেটাও একবারও উনি ভাবলেন না। কিন্তু ওনাদের নেতাগুলো যে তোমাদের যন্তর মন্তর ঘরে বসে রইল, আমাদের ঘর ঢুকছে না, আউট হাউসে বসছে, তো বাড়িতে রেখেছি একদম নিশ্চিত কথা। তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, আপনি যেটা বলছেন, আপনি যেটা ঠিকই বলছেন, দ্রুততার সাথে হবে। আপনি কখনো দেখেছেন না, আপনি কখনো, আমরা সাধারণ মানুষ, আপনি ভেবেছেন কিনা জানি না যে মমতার বাড়িতে রাত দুপুরে পুলিশ হাজির হবে? আমরা কখনো ভেবেছি অভিষেকের বাড়িতে গিয়ে পুলিশ দাঁড়িয়ে থাকবে, কড়া নাড়বে, তার বাড়ির ভেতরে ঢুকবে, তল্লাশি করবে, বলো গ্যাস কাটার দিয়ে ঢুকবে, দরজা কেটে ঢুকবে? হ্যাঁ, দরজা কেটে ঢুকবে। আমার বাড়িতে যেমন দরজা ভেঙে ঢুকেছিল দিনের বেলা। যে এই যে জিনিসগুলো দেখিনি। দেখুন, আমরা
আইন মেনে চলবো, আমরা সিস্টেম মেনে চলবো। সমস্ত তথ্য প্রমাণ এরা লোপাট করে রেখেছে, লোপাট করে দিয়েছে, ফলে সেই তথ্য প্রমাণগুলো নিতে সময় লাগবে। আপনি নিশ্চিত থাকুন, এই যেমন যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, একদিন যাবে আর আসবে না, একদিন যাবে, তারপর ওখান থেকে দেখবেন সোজা আবার ওই পুষ্পার মতন অবস্থায়। তুমিও মানবে যেভাবে গুছিয়ে এই দুটো অভিযোগ, স্পেসিফিক যে দুটো অভিযোগে এই রকম ওপেন অ্যান্ড শার্ট কেস তুমি কোথায় পাবে? যে স্যাটেলাইট পিকচার নিয়ে যিনি মামলা করছেন, যিনি অভিযোগ করছেন রেডি। আমি বলছি মুখের অভিযোগ, তোমার কথা ভার্সেস আমার কথা নয়। এই যে বাগানটা, সেটা স্যাটেলাইট পিকচার রেডি, সেই সারদাটা ওই সারদাই যে সারদার কথাও বলতে চাইলো। এবারে আপনি সেখানে 300-250 কোটি টাকার দুর্নীতি হয়েছে মাঠের, আমরাও শিওর, কিন্তু সেখানে বাগানের জমি কার, মালিকানা কার, কে তুলেছে, এই যে দিলীপ মণ্ডল, এবার দিলীপ মণ্ডলকে রগড়ানো হবে, ঘষা হবে, মাজা হবে, তার মুখ দিয়ে বার করাবে, সে বললেই তো আর হয়ে গেল না। এমন ভাবে তৈরি হবে মামলাটাকে, প্রকৃত মামলার জায়গায় নিয়ে যেতে হবে, ভালো বোঝে যারা আমার ডান দিক বাদিক আছে তারা, যাতে ঢুকলে পরে পরের দিন আবার বেল না পায়। এরা বলে না যে সিবিআই কি করেছে, এ কি করেছে, কুণাল ঘোষকে 100-র বেশি মামলায় সম্ভবত এরা জড়িয়ে দিয়েছিল, তাহলে সেখানে সিআইডি কি করেছিল, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কি করেছিল, সেরকম হবে না। যাকে ধরা হবে, অথেন্টিক লোককে ধরা হবে, এবং সে চাক্কি পিসবে এবং পিসবে, 2-1 বছরে বেরোবে না। অনির্বাণ হাসছে, কুণাল ঘোষের রেফারেন্স সম্পত্তি করতে পারে, কিন্তু এখানে আমি অন্য জিনিস ভাবছিলাম। তাপস রায় উনি কদিন আগে বলছিলেন যে আমার বাড়িতে ইডি তো সুদীপ ব্যানার্জি পাঠিয়েছিল। কদিন আগে না, এটা যখন উনি সময় বলেছিলেন, এখানেও বলেছিলেন। তাহলে এবার আমি ভাবছি ইডিটা যদি সুদীপ ব্যানার্জি পাঠিয়ে থাকতেন তৃণমূলে থাকাকালীন, এখন এনসিপিআই থেকে এবার উনি কি না কি পাঠাবেন তাপস রায়ের বাড়িতে, হয়তো সজলদার বাড়িতেও পাঠিয়ে। তোমার বাড়িতে কি পাঠাবে সেটা ভাবো। আমার বাড়িতে যদি পারে আমি মিলিটারি পাঠিয়ে দিন, আমার কিচ্ছু যায় আসে না। আমি যেখানে আছি, আমি যেখানেই থাকবো, আমি লড়তে যাবো, সবাই বলে আগে, আমি লড়ে পাঠিয়ে দেখুন না, পাঠিয়ে দেখুন না। 15 দিন আগে এই লোকগুলো কি কথা বলতো, আর 15 দিন বাদে কি এই কালকে রিজু দত্ত আপনাদের একের পর এক মামলা, অভিযোগ, তলব, সমন, নিন্দা, সমালোচনা যখন বিদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন কালীঘাট তৃণমূলের উপর চাপ আরো বাড়িয়ে দিল্লি গেল ঋতব্রত তৃণমূল। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংখ্যাগরিষ্ঠ বিধায়ক এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে, সংখ্যাগরিষ্ঠ তৃণমূল সাংসদ এখন বিজেপি জোটের সঙ্গে। এই পরিস্থিতিতে এখন প্রশ্ন একটাই, আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের? তৃণমূলের ঘাসফুল প্রতীকও তার হাত থেকে চলে যেতে পারে? তৃণমূলের তহবিলের হ্রাস কার হাতে থাকবে? কি বলবে নির্বাচন কমিশন? এই আবহেই দিল্লি গেলেন ঋতব্রত তৃণমূলের নেতারা। বৃহস্পতিবার বেলা 12টায় তাদের সময় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কালকে নির্বাচন সদনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেই জন্য ওরা 10 জন একটা ডেলিগেশন অ্যালাউ করেছেন। তো আমরা 10 জন সেই কারণে আজকে দিল্লি যাচ্ছি। কালকে বেলা 12টায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা মিটিং রয়েছে, সেই কারণেই আমরা আজকে দিল্লি যাচ্ছি। কাল যখন আমরা ফুল বেঞ্চের সঙ্গে বসবো, তখন আমাদের যা বক্তব্য আছে সেটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকেই হচ্ছে আমরা সেটা জানাবো। দেখুন, এটা গোটাটাই তো চলছে বিজেপি স্পন্সর্ড, ওদের মিটিংয়েও তো সেই দিল্লি থেকে আসা লোকেরা বসে থাকছেন। তো ফলে এটা যাই হচ্ছে সেটা একটা নির্দিষ্ট পরিকল্পনা এবং তৃণমূলকে ড্যামেজ করার চক্রান্ত এবং পৃষ্ঠপোষকতা নিয়ে হচ্ছে। এটা কোনো বিরোধী দল না, এটা একটা বকলস পরা বিরোধী। সরকার যারা চালাচ্ছে তারাই একটা বকলস পরা বিরোধী রাখতে চাইছে, যাতে তাদের সরকার চালাতে সুবিধা হয়। এরা তৃণমূলের টিকিটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারছে। ইতিমধ্যে সংখ্যা নিরিখে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। আমরা তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত জনপ্রতিনিধি, সব স্তরের জনপ্রতিনিধি তারা আমাদের সঙ্গে আছেন। তো আমাদের রিপ্রেজেন্টেশন আমরা যা দেওয়ার ছিল, আর আমরা নির্বাচন কমিশনের উপর আস্থাশীল। এই আবহে এবার ঋতব্রত তৃণমূলকে দেখা করার সময় দিল নির্বাচন কমিশন। বুধবারই দিল্লি গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 10 জন বিধায়ক। সূত্রের দাবি, তারাই আসল তৃণমূল এই দাবি করে ইতিমধ্যেই একাধিক নথি জাতীয় নির্বাচন কমিশনের কাছে মেল করে পাঠিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। জাতীয় কর্মসমিতি তৈরি করে সেই তথ্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এবার সশরীরে জাতীয় নির্বাচন কমিশনে হাজির হচ্ছেন তারা।
বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 10 জন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার ফুল বেঞ্চের সঙ্গে দেখা করবেন। কার কোন দিকে লক্ষ্য তো আমি বলতে পারবো না, কারোর চোখ অ্যাকাউন্টের দিকে, কারোর চোখ লোগোর দিকে। এখন মুখ্যমন্ত্রীর দিকে কার চোখ আছে সেটা দেখতে হবে। আমরা চাই পশ্চিমবঙ্গে একটা দায়িত্বশীল, সংঘবদ্ধ বিরোধী রাজনৈতিক শক্তি থাক, সেটা গণতন্ত্রের পক্ষে সুখকর এবং সরকারের পক্ষেও মঙ্গলদায়ক। অতীতে শিবসেনা থেকে এনসিপি কিংবা এলজেপি একাধিক দলে ভাঙন ধরেছে। কে আসল কে নকল তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যুদ্ধের আঁচ পৌঁছেছে নির্বাচন কমিশনে, সেখান থেকে সুপ্রিম কোর্ট অবধি। এবার তৃণমূলের গৃহযুদ্ধ পৌঁছতে চলেছে কমিশনে। কি হবে এবার? ইলেকশন কমিশনের পাওয়ার আছে এই বিষয়টাকে শুনানি করার জন্য। ইলেকশন কমিশনের এই পাওয়ারটাকে চ্যালেঞ্জ করেছিল সেই অনেক আগে, ইন্দিরা গান্ধীর আমলে 1968-এ যখন ইন্দিরা গান্ধীর কংগ্রেস ভাঙে তখন একটা মামলা হয়, যে মামলার ডিসিশন 1971-এ সুপ্রিম কোর্ট দেয় সাদিক আলীর কেসে। সাদিক আলীর কেসে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলেছে যে এই পাওয়ারটা কেবলমাত্র ইলেকশন কমিশনের আছে। ইলেকশন কমিশন আন্ডার প্যারাগ্রাফ 15 অফ দ্যাট অর্ডার অফ 1968, ইলেকশন সিম্বল অর্ডার, এই ইলেকশন কমিশন সেটা ডিসাইড করতে পারে কার কাছে থাকবে। মূল পার্টি কি এটা ঠিক করবে কিন্তু ইলেকশন কমিশন, এবং ইলেকশন কমিশনকে যে যে বিষয়গুলো দেখার কথা সেই বিষয়গুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে কত নির্বাচিত এমএলএ এমপি ওদেরকে সাপোর্ট করছে, এবং 2 নম্বর হচ্ছে অর্গানাইজেশনটা কীরকম, পার্টির ইন্টেরিয়র ডকুমেন্টসগুলো কীরকম, তারা কি বলছে, সংগঠন কীরকম আছে সেটাও দেখতে হবে। এই দুটো বিষয়কে দেখে নিয়ে কিন্তু করতে হবে। দলের রাশ ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে চলে গেছে। এখন প্রতীকের কি হবে? কংগ্রেস থেকে বেরিয়ে যে দল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৈরি করেছিলেন তাও কি সরকারিভাবে তার হাতছাড়া হয়ে যাবে? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপির রাজনীতি ঠিক যে জায়গায় আছে সেটাকে কতটা সিরিয়াসলি নেওয়া হবে এই নিয়ে তো রাজনীতি নিয়ে যারা চর্চা করছেন তারা ভাববেনি, কিন্তু একই সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে এনাদের রাজনীতির মধ্যে একটা ভীষণ অনিশ্চয়তা এবং অসম্পূর্ণতার বিষয় আছে, এবং তার আগের থেকে বিষয়টা কি ঘটতে চলেছে সেটা বোঝা খুব শক্ত। তবে এটা মোটের ওপর বোঝা যাচ্ছে যে রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার সংখ্যা ভীষণভাবেই বাড়ছে। এবার শ্রমিকবাবু যেরকম বলেছেন সেটা কিভাবে সামলাবে বিজেপি, এটা একটা বড় প্রশ্ন বটে। কিন্তু তবু বিজেপি এবং তৃণমূলের রাজনীতির অনিশ্চয়তার মধ্যেও তো আমাদের দেশে কিছু নিয়মকানুন আছে, এবং সেই প্রসঙ্গে বলতে হয় যে ইলেকশন কমিশনের যে নিয়মটি সেটা হচ্ছে যে সিম্বল কিভাবে দেয়া হবে, ইলেকশন সিম্বলস রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট অর্ডার, এটা 1968 সালের। সেখানে যেটা মোটের ওপর বলা হচ্ছে যে ইলেক্টেড ল মেকার, অর্থাৎ যারা বিধায়ক আছেন, যারা সাংসদ আছেন, এবং তার সঙ্গে অর্গানাইজেশনে যারা আছেন, এক্ষেত্রে যেমন তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ঋতব্রতবাবু যে খুব একটা বেশি সংগঠনে ছিলেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে অনেক বেশি দিন ছিলেন, এটা বোঝার জন্য খুব বেশি অঙ্ক কষতে হয় না। কিন্তু আবার অন্যদিকে মেজরিটির শব্দ আসছে। এবার সেইখানে যদি ভাবেন 2022-এ কী হয়েছিল, যখন একনাথ সিন্ধে যে শিবসেনার উদ্ধব ঠাকরের সরকার ফেলে দিলেন, ফেলে দেওয়ার সময় কিন্তু যখন 2023-এ তাদের কে কোন প্রতীক পাবেন তাই নিয়ে আলোচনা হলো, তখন কিন্তু তীরধনুক পেলেন গিয়ে একনাথ সিন্ধের দলের লোকজন, এবং এই ঠ্যাকারে গোষ্ঠী কিন্তু সেটা পেলেন না, তারা গিয়ে পেলেন কিন্তু শেষে মশাল। এখন এই তৃণমূলের জোড়া ফুল গিয়ে কোন রং মশাল বা ফুলঝুরি তৃণমূলের অন্য গোষ্ঠীর হাতে গিয়ে পৌঁছবে এটা খুব একটা পরিষ্কার নয়। এখানে আরও একটি খুব জটিলতার বিষয় আছে, সেটা হচ্ছে যে তৃণমূলের কিন্তু 20 জন এমপি তারা চলে গেছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে। এখন তারা যেহেতু অন্য দলে গেছেন, সম্ভবত তারা সেখানে আর প্রতীক বিশেষ কিছু চাইবেন না, কিন্তু তাদের যে সংখ্যাটি সেই সংখ্যাটি তাহলে কীভাবে হিসেব করা হবে এই বড় প্রশ্নটিও থাকলো। সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আগামীকাল যখন দিল্লিতে এই নিয়ে আলোচনা হবে, নির্বাচন কমিশনের সঙ্গে ঋতব্রতবাবুরা বসবেন, তখন তার পেছনে বিজেপির যে কেন্দ্রীয় সরকার বা দেশের মূল যে রাজনৈতিক শক্তি তারা কোন দিকে থাকবেন সেই বিষয়টিও খুব একটি গুরুত্বপূর্ণ চলরাশি এই গোটা ঘটনাটিতে, এবং সেইখানে দাঁড়িয়ে হয়তো নির্ধারিত হবে যে আমাদের যে জোড়া ফুল প্রতীক, যেটা এত বছর ধরে পশ্চিমবঙ্গে হৈ হৈ করে চলেছে 1998 সালের একদম শুরুর থেকে 2026-এ পৌঁছে মোটের ওপর 28 বছর, 3 দশকের কাছাকাছি সময় ধরে, সেটা ঋতব্রতবাবু পাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই থাকবে। এবং এই প্রতীকের লড়াই তো শুধু রাজনৈতিক দলের লড়াই নয়, কারণ রাজনৈতিক দলের লড়াই শুধু বিধায়কের সংখ্যায় নয়, সাংসদের সংখ্যায় নয়, সত্যিকারের মানুষ কাদের দলে।
তৃণমূলের যে 2.5 কোটির মতন ভোট, সেই মানুষ তারা সকলে কিন্তু এই রাজনীতির আঙিনায় ছিলেন না, তারা সবসময় ক্ষমতা দখল করতে চাননি, তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন। তৃণমূল কংগ্রেস দল হিসেবে বা শাসক হিসেবে দুর্নীতি বা দুর্বৃত্তায়নকে ব্যাপক প্রশ্রয় দিয়েছেন। তাদেরই কিছু লোক তৃণমূলের মধ্যে আছেন, কিছু লোক ঋতব্রত তৃণমূলে যাচ্ছেন, কিছু লোক হয়তো অন্য কোনো একটা দলে সেখানে সবাই জয়েন করছেন, এই বিষয়গুলো আছে। বিজেপি তাদের কাকে নেমে আছে, কিন্তু যে মানুষগুলি যারা ব্যক্তিগত কোনো রকম ধান্দা ছাড়া একেবারে তৃণমূল দলটিকে ভালোবেসে ভোট দিয়েছেন, অথবা সমাজের কিছু নিম্নবিত্ত মানুষ যারা সরকারি সুযোগ সুবিধা, যেগুলো বিজেপি অবশ্য আজকের দিনে তারাও দেওয়ার চেষ্টা করছেন, এইগুলো পেয়ে তৃণমূলকে ভোট দিয়েছেন, তারা কোন দলে যান সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। বাল ঠাকরের তৈরি শিবসেনা তার ছেলের কাছে এখন আর নেই। শরদ পাওয়ারের তৈরি এনসিপিও মারাঠা স্ট্রংম্যানের হাতছাড়া হয়ে গেছে। জীবদ্দশাতেই এনটি রামারাও দেখেছিলেন কিভাবে তার তৈরি তেলেগু দেশম পার্টির দখল নিচ্ছেন তার জামাই চন্দ্রবাবু নাইডু। মমতা বন্দ্যোপাধ্যায় কিসের সাক্ষী হবেন? কেবল নির্বাচিত এমএলএ এমপিরা নন, পার্টির সংগঠনও কাদের পক্ষে আছে সেটা কি করে বিচার করে? যে তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে কয়জন ঋতব্রতদের পক্ষে, কতজন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, স্টেট কমিটি ডিস্ট্রিক্ট কমিটিতে কারা কোন পক্ষে আছেন, এটা পুরোপুরি ডকুমেন্টেশন ইলেকশন কমিশন করবে। একই সাথে ইলেকশন কমিশন দুই গোষ্ঠীকেই বলবে যে আপনারা তৃণমূল কংগ্রেসের কনস্টিটিউশন নিয়ে আসবেন এবং মানে মিটিং মিনিটস বিভিন্ন কমিটির সেগুলো নিয়ে আসবেন ডকুমেন্টেশনের জন্য। তারপরে দুটো গোষ্ঠীর হিয়ারিং হবে, ইলেকশন কমিশন এই হিয়ারিংটা করবে। করবার পরে ইলেকশন কমিশন কি কি ব্যবস্থা নিতে পারে, প্রথমে ধরো ঋতব্রত গোষ্ঠী তারা যদি বিধানসভা এবং লোকসভা পাশাপাশি অর্গানাইজেশনাল লেভেলে, আবারও বলছি অর্গানাইজেশন মানে হলো তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি, স্টেট কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, সেখানে যদি ঋতব্রতরা ভারী থাকে বা মমতা বন্দ্যোপাধ্যায় বেশি সংখ্যায় থাকে, তাহলে তাদেরকেই অরিজিনাল তৃণমূল বলে সিম্বল অ্যালোকেট করা হবে। দ্বিতীয় যে বিষয়টা দেখা গেল যে কেউই উপযুক্ত ডকুমেন্ট হাজির করতে পারলো না তাদের সপক্ষে, মেজরিটির পক্ষে, সেই মুহূর্তে কি হবে? সেই মুহূর্তে খুব পরিষ্কার করে বলা যায় যে সিম্বলটা রিজার্ভ করে দেবে ইলেকশন কমিশন, অর্থাৎ কাউকেই বরাদ্দ করবে না। তৃতীয় কি অবস্থান হতে পারে যে কোনো গোষ্ঠীকেই অরিজিনাল গোষ্ঠী হিসাবে বলল না, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল বা ঋতব্রত তৃণমূল কাউকে অরিজিনাল গোষ্ঠী হিসাবে বা অরিজিনাল তৃণমূল হিসাবে ডিক্লেয়ার না করে তাদের জন্য আলাদা সিম্বল, আলাদা দল, এই দুইভাবে তাদেরকে আবার নথিভুক্ত হতে পারে। অথবা ইলেকশন কমিশন যতক্ষণ পর্যন্ত নিজেদের এই বিষয়টা চূড়ান্ত রায়ে না আসে, চূড়ান্ত পৌঁছায় না, সিদ্ধান্তে পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত সিম্বল রিজার্ভ থাকতে পারে। পার্টির অরিজিনাল কোনো পার্টি হিসাবে তাদেরকে গণ্য করা হবে না, দুটি গোষ্ঠী হিসাবে গণ্য করা হবে বা দুটো নতুন করে নথিভুক্ত দুটো মানে পার্টি হিসাবে গণ্য করা হবে। ফলে এখন ইলেকশন কমিশন ইমিডিয়েটলি যেটা চাইবে সেটা হলো দুটো গোষ্ঠীর কাছেই প্রপার ডকুমেন্টেশন অর্গানাইজেশনাল লেভেলে এবং লেজিসলেটিভ লেভেলে দুটো গোষ্ঠীর কাছেই কিন্তু ডকুমেন্ট চাইবে, যার উপর ভিত্তি করে হিয়ারিং শুরু হবে এবং ফাইনাল ডিসিশন হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষাই করতে হবে। যদি ইলেকশন কমিশনের ডিসিশন যদি তারা না মানেন বা মনে করেন যে আরবিটারি হচ্ছে, তাহলে তারা কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বা ভারতবর্ষের সুপ্রিম কোর্টে গিয়ে শেষ বিচার চাইতে পারেন। দেখুন, সেটাও ছিল একটা বৃহস্পতিবার। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর আজ আরেকটা বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারই প্রশ্ন উঠে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পরিষদীয় দলের অধিকারটুকু পাকাপাকিভাবে চলে যাওয়াটা কি এখন সময়ের অপেক্ষা? আজ কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল যে বিরোধী দলনেতা হিসেবে বিধানসভার মাননীয় স্পিকার যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বেছেছেন তা নিয়ে আপাতত কোনো হস্তক্ষেপ নয়। কিন্তু তরুণ জ্যোতির কাছে আমি আসবো একেবারে উল্টো দিক থেকে। বিজেপির পক্ষে এর থেকে সুসংবাদ আর কিছু হয় নাকি? বিজেপির 208 আর গঠনমূলক বিরোধিতা করতে চাওয়া, না বশ্যতামূলক বলিনি কিন্তু, প্রিভিলেজ আনতে পারবেন না, তো ওই 208-এর সঙ্গে ঋতব্রতর 65 যোগ করে 273। ভাবা যায় 294টা আসনের মধ্যে 273 জন বিধায়ক শুধু ভাই আর বন্ধু।
তরুণজ্যোতি খাওয়াবে কবে? সুমনদা, এটা পুরো দেখছিলাম, সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক। সে বিখ্যাত কোটেশনটা মনে পড়লো, তারপর মনে পড়লো এই পশ্চিমবঙ্গে আছে, ডেনমার্ক না বলে কালীঘাট বলে মনে ভালো হয়। চারিদিকে আলোচনা হচ্ছিল কে তৃণমূল, কে তৃণমূল, কে তৃণমূল। আমি অনেকদিন পর তোমার স্টুডিওতে এসে আজকে বুঝলাম কে তৃণমূল মানে হচ্ছে কালীঘাট তৃণমূল, আর বাদ বাকিটা ঋতুব্রত তৃণমূল হতে পারে। এবার এই সই ব্যাপারটা দারুণ জিনিস। আমি দেখছিলাম একটা সইয়ের চক্করে তৃণমূলটা ভেঙে পুরো চৌচির হয়ে গেল। আরেকটা রেজলিউশন সামনে চলে আসছে। রেজলিউশন যখন আসছে, 5 জুনের রেজলিউশন যখন আনছে, যারা ক্লেম করছে প্রুভ করতে হবে এটা 5 জুনের। আগে হলে অনেক ব্যাপার ট্যাপার হতো, আসলে আবার দেখো বিভিন্ন কলেজ থেকে তো মানে ইস্ট জর্জিয়া জর্জিয়ার লোকজন আছে এখানে, তাদের এডুকেশন নিয়ে আমার ডাউট আছে। কারণ নকশাল পিরিয়ডে অনেক কিছু হয়েছিল, সেগুলো নিয়ে আমি খুব বলছি না। তো ফরেন্সিকে এজ অফ রাইটিং আজকাল বের করা যায়, কিন্তু সেটা কি আমি জানি না, কৌতূহলের প্রশ্ন, দিন অনুযায়ী করা যায়? আমি তর্কের খাতিরে ধরছি, আমি একবারও বলছি না প্রদীপ্তরা এই রাস্তায় হাঁটবে, যে ব্যাক ডেটে ধরো সাইন করা যায়, রাফলি করা যায়, দিন বলা যায় না, রাফলি করা যায়, যেহেতু মানে এই মাস না আগের মাস সেটা বলা যায়, রাফলি করা যায়। রেজলিউশন যখন হয়েছে তার একটা অরিজিনাল কপি থাকবে, যেগুলো 5 জুনে যদি হয়ে থাকে একটা দলীয় দল, ওই রাজনৈতিক দল, তো আমরা মনে করি যদি ওটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল পিসি ভাইপোর, সেই রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্ট কোষাধ্যক্ষ চেঞ্জ হয়ে গেল, রেজলিউশন হয়ে গেল, সেটা নিশ্চয়ই ব্যাংকে গেছিলো। ব্যাংকে গেলে কবে গেছিলো? আর যদি না যায় তাহলে এই কদিন দলটা চলছে কি করে? চলছে তো, দেখলাম তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুপ্রাণিত লোকজন রাস্তায় রাস্তায় নেমেছে। খরচা হয় দাদা, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। দলীয়ভাবে খরচাটা হলো কি করে? ব্যাংক একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন যন্ত্রা বললেন, অথরাইজ সিগনেটারি চেঞ্জ করার অ্যাপ্লিকেশন কি হয়েছে? আমার এগুলো দেখে মনে হলো এ তো সবে কলির সন্ধ্যা, এখন অনেক বাকি আছে। মানে একটা রেজলিউশন ওই লিডার অফ অপোজিশন কে হবে সেটা নিয়ে এই ছন্ন ছাড়া হয়ে গেল, আর এখানে দেখছি আরেক চক্কর। ভালো, বেশ, এখন যে ট্রেজারারটা অ্যালেজলি হয়েছেন খুব ভালো লোক। তোমরা জানো কি জানো না জানি না, আমি তো জানি সুভাষিস বাবুর 3 কুলে সেরকম কেউ নেই, ওনারও একখান ভাইপো আছে, কিন্তু এত টাকা উনি করেন কি? কোভিড পিরিয়ডের চালগুলো গেল কোথায়? কোভিড পিরিয়ডের ত্রিপল গেল কোথায়? উনি কি করেছেন না করেছেন মনে করো কি হিসাব আমাদের কাছে নেই? বার কাউন্সিল ইলেকশনে কি হয়েছে, কত টাকা খরচা করেছে, যে ফ্ল্যাটগুলো হয়েছে ওখানে ফ্ল্যাটে কত টাকা নিয়েছে, কোন কোন খাতে টাকা নিয়েছে, হিসাব নেই। কমপ্লেন আজ হয়নি, বাট কে বলেছে যে কালকে কমপ্লেন হবে না? কালকে কোষাধ্যক্ষ জেলে যেতেই পারে, না যাওয়ার কিছু নেই, কারণ এত অ্যালিগেশন আছে ওনার এগেনস্টে, উইথ প্রুফ আছে। ওই এলাকার হরিদেবপুর এলাকার যে পুকুরগুলো ছিল, সেই পুকুরগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আশীর্বাদ নিয়ে ওইখানে আবার সুভাষিস বাবুর অনুপ্রেরণায় ফ্ল্যাট দাঁড়িয়ে আছে। ফ্ল্যাটেরও মা বাপ নেই, 3 ফুট 4 ফুট রাস্তায় ফ্ল্যাট, কে টাকা নিয়েছে আমরা জানি না, সব জানি। সেখানে কমপ্লেন হবে, নিশ্চয়ই হবে। কিন্তু অন্য একটা আসপেক্টে আসি, তোমার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এটা পুরোনো কথা বলে না যে সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এতকাল করে এসছেন বিভিন্ন জায়গায়, জেলা পরিষদ হোক, পঞ্চায়েত হোক, আমাদের পঞ্চায়েতে আমরা কতগুলো পঞ্চায়েতে ছিলাম, খুব অল্প, সেটাকে হট করে লোকগুলোকে রাতেবেলা তুলে নিয়ে গিয়ে চেঞ্জ করে নিয়ে অদ্ভুত পঞ্চায়েত চেঞ্জ হয়ে গেল। এখানে চেঞ্জ হয়নি, এখানে দেখলাম ওই কে তৃণমূল চলে আসলো, ঋতব্রত তৃণমূল না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। ডেমোক্রেসিতে সুমনদা নাম্বার স্পিক্স। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় মনে হয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তো বন্দ্যোপাধ্যায় তিনি নাম্বার দেখিয়েছেন। আজকে বিধানসভায় যখন উপস্থিত ছিলাম আমি দেখলাম অশোক দেব, বহু পুরনো বিধায়ক, বার কাউন্সিলের চেয়ারম্যান, আজও চেয়ারম্যান, ভদ্রলোক, বয়স্ক লোক, কিন্তু উনি বসে আছেন পুরনো সৈনিকের মতো। কুণাল ঘোষকেও দেখলাম, যাকে নিয়ে মেকআপ বক্স বলছেন কয়নাকে, তার ঠিক সামনেই কুণাল ঘোষ বসে আছে। 3-4 জন এক্সট্রা সাইডে বসে আছে, আর বাদ বাকি সব একটা সাইডে বসে আছে। প্রাণের সখা, মানে একটা কিডনি বলতো যাকে, ববি হাকিম, সেও দেখলাম হাত ছেড়ে দিয়েছে। দম্ভের জন্য হোক, কিন্তু বাকিগুলো বলো, মদন মিত্র, শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলো। হ্যাঁ, কিন্তু মদন মিত্র তো ক্যাম্পে আছে। সুমন্ত, আমি আমার সিম্পল কথা বলছি কি, এরা মানে বিজেপিতে আছে এই কথা তো কেউ বলছে না। আচ্ছা, তোমরা তৃণমূলের কুণাল ঘোষের বক্তব্য যে এই শীর্ষ যারা গেছিলেন 5 জন, তাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন বিধানসভায় ঘরও দেয়া হবে। আমরা প্রথম দিন মাননীয় মুখ্যমন্ত্রী এটা কথা পরিষ্কার বলেছিল,
বিধানসভায় বিরোধীদের কথা বলতে দেওয়া হতো না। কথা বলতে দেওয়া একটা জিনিস আর ঘর আমি বলছি একটা দেওয়া জিনিস। হতো না। অফিসিয়ালি ঘরের মানে আমি বলছি যে অধিকারী কিন্তু স্বীকৃত বিরোধী দল, যেটা এই মুহূর্তে তোমরাই বলছো ঋতব্রতরা। কি অবস্থা চলুক না দের, আমরা একটু পপকর্ন নিয়ে মজা দেখি। দু পক্ষকেই তোমরা ঘর জুগিয়ে এবার দিলে। হচ্ছে এবার ঘর দেবো বা একটা ঘর দিয়ে, আমার তো মনে হয় আমার যদি ক্ষমতা থাকতো বলার, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলার, তোমরা ঘর ভাঙছো না, ঘর দিচ্ছ বলছো। যে বা যারা দোষী, ইভেন ও 32,000 চাকরি নিয়ে যে কেসটা করেছে সেক্ষেত্রেও আমি বলেছি, বা এসএসসিটি নিয়েও যে ও একটা কেস করেছে সেক্ষেত্রেও আমি বলেছি, দোষী যে হবে ভাই সাজা দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু শুধুমাত্র ওই গাজর ঝোলানো, যে গাজরের কথা বলছিল, ওই দুর্নীতি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, কিন্তু ব্যবস্থা নিয়ে ওই কিচেন ক্যাবিনেটে, মানে চিকেন ক্যাবিনেট না, সরি কিচেন ক্যাবিনেটের বদলে চিকেন ক্যাবিনেটে ঢুকে যাচ্ছে, তা যেন না হয়। আমরা কিচেন ক্যাবিনেট কি জানতাম, স্যার জানেন এখানে যে বিরোধী দল হবে একটা পুরো সরকারের উল্টো দিকে, সরকারের প্রতিচ্ছবি হয়ে কাজ করবে, কিন্তু তার একটা সমালোচনামূলক জায়গা হবে। কিন্তু এই প্রথম দেখছি কোন বিরোধী দলনেতা সরকারের দলনেতা সরকারি এমন হবে যারা বিরোধীকে ডাকবেই না। আমি সেটাই বলছি যে সেটার একটা উত্তর আছে। এই প্রথম কোন বিরোধী দলনেতা সরকারের দলনেতার সম্মতি ও পরামর্শক্রমে সরকারের গঠনমূলক বিরোধিতা করবেন। কিন্তু এ যাবৎকাল যেটা হয়নি, তুমি যেটা বললে তার সঙ্গে সঙ্গে একটা কথা বলবো, যে এ যাবৎকাল সরকারের কোনো ভালো কাজের বিজেপি যেমন কোনো সমর্থন বা কোনো প্রশংসাসূচক কথা বলেনি, সবসময় যেমন লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষাবৃত্তি বলেছে বা আরো অনেক কিছু বলেছে, আমরা কিন্তু সেটা করবো না। মদন মিত্র আজকে সেটা দেখিয়ে দিয়েছেন। কিন্তু আমি বলছি যে বিরোধীকে তো শরিকই করা হয়নি। হ্যাঁ, আমরা কোন দলের লোক জানো সুমনদা, একটা পুরনো কথা আছে, হিস্ট্রি হচ্ছে, পার্লামেন্টে একসময় নেহরুজির একটা ছবি ছিল। হ্যাঁ, ছবিটা যখন সরিয়ে দেওয়া হয় তখন অটল বিহারী বাজপেয়ী বলেছেন ছবিটা ওখানে রাখা হোক, উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তারও আগে যখন ওনার জীবনী থেকেই অটল বিহারী বাজপেয়ী যখন বয়স কম, একদিন পার্লামেন্টে অনেক কিছু উনি পণ্ডিত নেহরুকে বলেছিলেন, তারপর পণ্ডিত নেহরু তাকে ডেকে বলেছেন আজ আচ্ছা বলা। তো আমরা সেই দলের লোক, সেই দলটাকে সমর্থন করি, সেই দলের আদর্শে আমরা চলি। সুতরাং যেই কথাগুলো বলছে ওনাদের প্রতিচ্ছবিগুলো যদি ছায়াছবি হয়ে যায় তার দায়িত্ব আমাদের না। প্রথম সাপুরে যদি আমরা হই, ও যে সাপুরের কথা বললো, সাপুরে সাপ দিয়ে ছোবল দিয়ে সাপুরেকে মেরে দেবে, সাপই সাপুরেকে ছোবল দিয়ে মারবে। আমরা যদি প্রথম সাপুর হয়, দ্বিতীয় সাপুরেটাকে সেও কি ছোবল খাবে নাকি? একদিকে কালীঘাট তৃণমূলের ওপর চাপ বাড়িয়ে রাজধানীতে ঋতব্রত তৃণমূল, অন্যদিকে রামনবমীর মিছিল ঘিরে অশান্তির মামলায় চাপ বাড়ছে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীর ওপর। 2023-এ রিষড়ায় অশান্তির ঘটনায় আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তৃণমূল কাউন্সিলর শাকির আলীকে মঙ্গলবারই গ্রেপ্তার করে এনআইএ। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় 20টির বেশি কার্তুজ। অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে 20টিরও বেশি কার্তুজ উদ্ধার হয়েছিল গতকালই, তা জানা গিয়েছিল। আজকে আদালতে এনআইএর আইনজীবী জানিয়েছেন সেই সংখ্যাটা 36। আলাদা আলাদা আগ্নেয়াস্ত্র, আলাদা আলাদা গুলি, যেগুলো তারা ফরেন্সিক পরীক্ষা করতে চান বলেই আদালতের কাছে জানিয়েছেন। বুধবার শাকির আলীকে এনআইএ স্পেশাল কোর্টে তোলা হয়। আদালতে এনআইএর আইনজীবী সওয়াল করেন, 31শে ডিসেম্বর বর্ষবরণের রাতে অভিযুক্ত শাকির আলী ছাদে উঠে ব্ল্যাঙ্ক ফায়ারিং করেছিলেন। তার কাছে এতগুলি কেন, তার তদন্ত করতে চাই। বুধবার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে বারবার এ নিয়ে প্রশ্ন করা হলেও তিনি টু শব্দ করেননি। আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ, রামনবমী যে গন্ডগোল হয়েছিল তিনি মূল চক্রী, এনআইএ আদালতে দাবি করেছে। রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাকির আলী। এনআইএ সূত্রে দাবি, রামনবমীর দিন অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 2023 সালের 2রা এপ্রিল ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল হুগলির রিষড়ায়। ভাঙচুর, ইট বৃষ্টি, আগুন, দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেই ঘটনায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে, যিনি নিজে তৃণমূল কাউন্সিলর। বুধবার আদালতে এনআইএর আইনজীবী দাবি করেন, রামনবমীতে অশান্তির ঘটনায় পুলিশের তরফে 6টি মামলা করা হয়। তদন্তে সন্তুষ্ট না হওয়ায় হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় এনআইএর হাতে। সেই সময় শ্রীরামপুর রিষড়া থানা এলাকায় 2টি সম্প্রদায়ের মধ্যে মারপিট হয়েছিল। এক পক্ষ যারা মিছিলে ছিল না তারা পাথর ছুঁড়তে থাকে, মোটর সাইকেল ভাঙা হয়। তদন্তে দেখা যায় মূল অভিযুক্ত এই শাকির আলী যে উস্কানি দিয়েছিল। এদিন আদালতে তদন্তকারী অফিসার জানান, স্থানীয়দের থেকে পাওয়া ভিডিও ও সিসিটিভি ফুটেজ থেকে বেশ কিছু তথ্য পান তাঁরা। দেখা যায় অশান্তির সময় সব গাড়ি ভাঙচুর হলেও একটি গাড়ি আস্ত রয়েছে। জানা যায় গাড়িটি অন্যের নামে থাকলেও সেটি ব্যবহার করতেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলী। তথ্য প্রমাণ লোপাটের জন্য সেই গাড়ি দুর্গাপুরে বিক্রি করা হয়েছিল। পাশাপাশি এই ঘটনায় আগে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের কাছ থেকেও বেশ কিছু তথ্য পাওয়া গেছে। একজন এসিপির বয়ান নেওয়া হয়।
তার বক্তব্যে অভিযুক্তের নাম উঠে আসে। পাশাপাশি এনআইএর আইনজীবী বলেন, এতদিন তদন্তে কোনো সহযোগিতা পাননি তাঁরা, কাজ করতে অনেক সমস্যা হয়েছে। শাসক পরিবর্তন হওয়ায় এখন তাঁরা 100% সহযোগিতা পাচ্ছেন। আইন পরিবর্তন হয়েছে, বিএসএনএল চেঞ্জ হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা, আইন কঠোর হয়ে গেছে। আগের মতন আর টেবিলের তলায় পুলিশ যাবে না। এবার যারা দুষ্কৃতী গুন্ডা তারা টেবিলের তলায় যাবে, পুলিশ তার ব্যবস্থা তার মতন নেবে আইন অনুযায়ী। পুলিশ ডেকেছে, এবার দেখুন কি হয়। একটা সমস্যা হচ্ছে যে যারা মমতা বন্দ্যোপাধ্যায় মূল তৃণমূলের সঙ্গে আছেন তাদের উপরেই সমস্ত রকম পুলিশি অ্যাকশন হচ্ছে। যারা ওদিকে থাকছেন বিজেপি স্পন্সার্ড তথাকথিত ওইদিকে থাকছেন, বালির শিবিরের দিকে যাচ্ছেন, তো তাদের কাছে পুলিশের সেইভাবে অ্যাকশন হচ্ছে না। বিরাট টাকার অভিযোগ, সঙ্গে সঙ্গে বেল, অস্ত্র নিয়ে অভিযোগ, আর্মস অ্যাক্ট দিতে পুলিশ ভুলে যাচ্ছে। ফলে এইভাবে বেশি দিন চলবে না। সাধারণ পুলিশকে দোষ দিয়ে লাভ নেই, ওনারা চাকরি করছেন, ওনারা ওনাদের কর্তব্য করছেন, রাজনৈতিক নির্দেশ আসছে সেই মতো ভাবে হচ্ছে। শাকির আলীর গ্রেপ্তারের খবর সামনে আসতেই মঙ্গলবার তাঁর বাড়ির সামনে হাজির হন অনুগামীরা। অপরূপা পোদ্দার নিজে বেরিয়ে আসেন বাড়ির বাইরে, পুলিশের সঙ্গে বচসা বাঁধে তাঁর। মহিলা পুলিশ কর্মীকে কার্যত হেনস্থা করেন তিনি। সেই ঘটনায় বুধবার অপরূপা পোদ্দারকে শ্রীরামপুর থানায় হাজির হতে বলা হয়, কিন্তু হাজির হননি তিনি। 12টার সময় ওনাকে অ্যাপিয়ার করতে বলা হয়েছে। আমরা নেক্সট ফার্দার লিগ্যাল স্টেপ নিয়ে আবার একবার এই পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? লিগ্যাল অ্যাকশন হবে, যা হবে লিগ্যাল অ্যাকশন হবে। এই আইনি কিছু হচ্ছে না, আইনের পথে চলবে। শ্রীরামপুর থানার বদলে অপরূপাকে দেখা যায় নগর দায়রা আদালতে। পুলিশের যে তদন্ত, সেই তদন্তে তাকে তলব করা হলো, তিনি উপস্থিত থাকেননি। পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা এরপরে নেওয়া হয়? পুলিশকে কেন গায়ে হাত দিলেন কালকে? ম্যাডাম একটু বলবেন, আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ রামনবমী যে গন্ডগোল হয়েছিল তিনি মূল চক্রী, এনআইএ আদালতে দাবি করেছে। থানাতে যে আপনাকে যেতে বলা হয়েছে, আপনি কিছু বলবেন সেই বিষয়ে? এদিকে এনআইএর হাতে গ্রেপ্তারির পর প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীর বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ সামনে আসছে। রামনবমীর মিছিলের দিন কি হয়েছিল তা নিয়ে মুখ খুলছেন রিষড়া শ্রীরামপুরের বহু বাসিন্দা। শাকির ওইখানে ছিল, হ্যাঁ। শাকির যখন 1 মিনিট হলো হেঁটে গেল, তারপরে ইট ছাড়া হয়েছে। ইট লেগেছে, আমার ছেলেকেও ইট লেগেছে। তারপরে আমাকে প্রশাসনিক যে লোক ছিল উনি আমাকে জুট মিলে ভিতরে ঢুকিয়ে দিলেন। দেখুন, সেখানে এতগুলো ক্রাউড পরিস্থিতি ছিল, এত ভয়াবহ পরিস্থিতি ছিল, সেখানে কে ছিল কে না ছিল সেটা আমরা জানি না। গন্ডগোলটা প্রচুরভাবে হয়েছিল, পুরো মানে প্রি প্ল্যান্ড ছিল যে যেরকম র্যালি আসবে আমরা অ্যাটাক করব। এত বড় একটা রামনবমীর একটা র্যালি, 15-20 হাজার লোকের একটা র্যালি 2-4 জন মিলে কোনো সময় করতে পারবে না, একদম প্রি প্ল্যান। শুধুমাত্র যারা মিছিলে এসেছিলেন তারাই নয়, নিজের ব্যবসার জিনিসপত্র কিনতে এসে প্রায় মৃত্যু মুখে পড়েছিলেন রিষড়ার বাসিন্দা আক্রান্ত বিজয় মালি। ওই চাঁপো তলোয়ার শট, এই যে মাথা সার্জারি হয়েছে, এই জায়গাটা ওই যে মাথা শট দিয়ে মেরেছিল, মাথা মেরেছিল। তারপরে তলোয়ার দিয়ে মেরেছিল, চাঁপত দিয়ে মেরেছিল, পুরো পিঠের তলোয়ার দিয়ে কেটে দিয়েছিল পুরো। তারপরে দেখলে ওরা মরে গেছে মনে হয়, ওরা ছেড়ে যায়। তারপরে আমি হেঁটে ওয়ালসে গেলাম। তার ঠিক 4 তারিখে আমাদের সুবন্ধ রাজকারী দেখতে এসেছিল। প্রাক্তন তৃণমূল বিধায়ক অপরূপা পোদ্দারের স্বামীর গ্রেফতারি নিয়ে তোলপাড়ের আবহেই জালে তৃণমূলের আরেক প্রাক্তন কাউন্সিলর। এবার গ্রেফতার হলেন দেবরাজ চক্রবর্তী। জালে বিধাননগরের দাপুটে এই তৃণমূল নেতা। পুরুলিয়া থেকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ। দেবরাজের কাছে হিসেব বহির্ভূত কয়েকশো কোটি টাকা থাকার অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। সম্প্রতি আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। কিন্তু সেখানে কোনো স্বস্তি পাননি দেবরাজ চক্রবর্তী। শিশু সন্তানের কারণে আদালত অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর করলেও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদনে সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট। সওয়াল জবাব পর্বে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন, শেষ 5 বছরে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির আয় 1 কোটি টাকা, আর গাড়ি কিনছেন 60 থেকে 70 লাখের। এটা কিভাবে সম্ভব? এই প্রেক্ষিতে বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেনি হাইকোর্ট। ফলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপে আর কোনো বাধা ছিল না পুলিশের। হওয়ারই ছিল, ডাকাত গ্রেপ্তার হয়েছে একটা, প্রসেনজিতের আত্মা আজকে কিছুটা শান্তি পাবে। প্রসেনজিৎকে যারা খুন করেছিল, এই দেবরাজ চক্রবর্তী ওর আত্মা আজকে কিছুটা শান্তি পাবে। এটা হওয়ার ছিল, এটা দরকার ছিল।
হ্যাঁ করেছিলাম তো 1300, আপনারা 100 কোটি বলছেন, 1300 কোটি সম্পত্তি হিসাব আমি দিয়েছিলাম পুলিশকে, মানুষকে লুট করা হিসাব দিয়েছিলাম, 8 থেকে 9টা মামলা আছে ওর বিরুদ্ধে, একের পর এক হিসেবগুলো আছে। তো আমি বলেছিলাম প্রথম থেকে যে এরকম চোর বাইরে থাকতে পারে না। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকার, সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অত্যন্ত ধন্যবাদ ব্যবস্থা নেওয়ার জন্য এবং চোরটাকে জেলে ভরার জন্য। এর আগে প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল দেবরাজ চক্রবর্তীর। সেই মামলায় সিবিআই তাকে জিজ্ঞাসাবাদও করেছিল। এবার পুরুলিয়া থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। অন্যদিকে 2021 সালের ভোট পরবর্তী হিংসার মামলাতে এবার চার্জ গঠন হলো। 21 বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন খুন হয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। 5 বছর 1 মাস 29 দিন পর অবশেষে সেই মামলায় চার্জ গঠন হলো। আজকে 19 জনের বিরুদ্ধে চার্জ গঠন হলো। তার মধ্যে স্বপন সমাদ্দার, পরেশ পাল, পাপিয়া ঘোষ এবং 3 পুলিশ কর্মী, শুভজিৎ সেন, দীপঙ্কর এবং রত্না সরকার সহ আরও যেসব খুনিরা ছিলেন তাদের বিরুদ্ধে চার্জ গঠন হলো। অভিজিৎ সরকারের খুনের ঘটনায় পরবর্তী সময়ে সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছিল, যেখানে আরও 18 জন, টোটাল 19 জনের এগেনস্টে আরও চার্জশিট দিয়েছিলেন। তার মধ্যে তৎকালীন বিধায়ক পরেশ পাল, স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ এরাও ইনক্লুডেড ছিলেন। সেই চার্জশিটেরই আজকে চার্জ গঠন হলো। এই চার্জ গঠনের ক্ষেত্রে যে মুখ্য যেগুলো সেকশন বা যে ধারাগুলো আনা হয়েছে তা হচ্ছে অভিজিৎ সরকারকে খুন এবং খুনের প্ররোচনা দেওয়া, এই ধরনের চার্জ গঠন এবং সাথে লুটপাট করা, ডাকাতি করার মতো চার্জও আনা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে এবং আগামী দিন এই মামলার সাক্ষীর জন্য ধার্য করা হয়েছে। 2021 সালের 2 মে বিধানসভা ভোটের ফল বেরোনোর দিন খুন হন কাকুরগাছির বাসিন্দা বিজেপি শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাকে। মৃত্যুর আগে বাড়িতে হামলার মুহূর্তে ফেসবুক লাইভে মারাত্মক দাবি করেছিলেন অভিজিৎ সরকার। এরকম অত্যাচার কেন করছে না? যে জিতুক, যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুড়কির মতন বোম ফেলছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। পরিবারের অভিযোগ ছিল শ্বাসরোধ করে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাকে। মৃত্যুর আগে ফেসবুক লাইভে তার উপর হামলার মারাত্মক অভিযোগ করতে শোনা গেছিল বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবারের সদস্যরা থানা থেকে হাইকোর্ট, সিবিআই অফিস, একের পর এক দপ্তরে তারা গিয়েছেন। অবশেষে এই মামলায় রাজ্যের প্রাক্তন এমএলএ সহ পুলিশ কর্তা এবং অন্যান্য যারা নেতৃত্ব তাদের বেশ কয়েকজন সহ মোট 19 জনের নামে চার্জ গঠন হলো। চার্জ গঠনের নির্দেশ দিল আদালত। বিজেপি কর্মীকে খুনের মামলায় এবার তৎকালীন তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৎকালীন তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার, নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ সহ 19 জনের বিরুদ্ধে চার্জ গঠন হলো নগরদারা আদালতে। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, শাসকের আইন আর নেই, এটাই স্বাভাবিক। এটা যদি আজকে তৃণমূলের সরকারের সময় যদি হতো তাহলে এরা কোনোদিনই চার্জ তো দূরের কথা, এরা সবাই বল তবিয়াতে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতো এবং এই করতে করতে মামলাটা ফ্রাস্ট্রেটেড হতো। একসময় মামলার প্রয়োজনীয়তা হয়তো শেষ হয়ে যেত। এই যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড যে কথা আমরা জানি, সেই কথাকে এরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। আইনের বিষয় বলতে পারবো না। সিবিআই সূত্রে খবর, অভিজিৎ সরকার খুনের মামলায় হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধভাবে জমায়েত সহ একাধিক ধারায় গঠন করা হয়েছে চার্জ। খুনি পরেশ পাল, স্বপন সমাদ্দাররা যবে জেলের ভেতরে যাবে তবে খুশি হব, ভাইয়ের বিচার যবে পাবো এবং আগামী দিন সাক্ষী আছে। মহামান্য বিচারকের উপর, আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা আছে। বুধবার অভিযুক্তদের পেশ করা হয় নগরদারা আদালতে। এই মামলায় যেমন তৃণমূল নেতাদের নাম জড়িয়েছে, তেমন পুরনো একটি লুঠের মামলায় নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের। বিপদ কি আরো বাড়ল অনুব্রত মণ্ডলের? বীরভূমের একটি ইটভাটা লুঠের মামলায় আদালতে বড়সড় ধাক্কা খেলেন তিনি। অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন বাতিল করে দিল বীরভূম জেলা আদালত। Yesterday, one bail petition has been filed by one Anubrata Mondal in the District Session Judge Court for anticipatory bail. After careful considering the CD and the lower court record, the District Judge of Birbhum District has been pleased to reject the same. Under Section 379 and some other sections was there. ঘটনার সূত্রপাত 2021-এর বিধানসভা ভোটের পরে। শুভেন্দু মণ্ডল নামে বীরভূমের একটি ইটভাটার মালিক অভিযোগ করেন,
অনুব্রত মণ্ডলের নির্দেশেই তার ভাটায় হামলা চালিয়ে ৩০ লক্ষ টাকার ইট লুট করা হয়। গোটা ঘটনা নেতৃত্ব দেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান ও তৃণমূল নেতা মামুন শেখ। শুধু তাই নয়, তাকেও তার কর্মীদের খুনের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেছেন ইট ভাটার মালিক। প্রায় ১০০-র ওপর ট্রাক্টর ভাটাতে ইট লুট করে। তৃণমূল পার্টির অনুব্রত মণ্ডল ছিল মেন কালপিট। আমার স্টাফদেরও মারধর করে বন্দুক দেখিয়ে, এবং এ করে আমি তো নিজের জীবন নিয়ে বেরিয়ে চলে আসি ওখানে। মামুন শেখই মানে নেতৃত্ব দিচ্ছিল ভাটার মধ্যে এসে। অভিযোগকারী ইটভাটার মালিকের দাবি, 2021-এ ইটভাটায় তাণ্ডব কাণ্ডে শান্তিনিকেতন থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। চলতি মাসে নতুন করে ফের অভিযোগ করেন তিনি। অনুব্রত মণ্ডল সহ মোট 13 জনের বিরুদ্ধে 8টি ধারায় দায়ের করা হয় এফআইআর। শান্তিনিকেতন থানায় মামলা রুজু হতেই গ্রেফতারি এড়াতে বীরভূম জেলা আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু তার আগাম জামিনের আবেদন বাতিল করে দিল বীরভূম জেলা আদালত। এবার কি তাহলে গ্রেফতার হতে পারেন অনুব্রত মণ্ডল? এর আগে 2024 সালে গরু পাচার মামলায় 1.5 বছর পর তিহার জেল থেকে মুক্তি পান অনুব্রত মণ্ডল। তৃণমূলের ছোট বড় মেজো সব পর্যায়ের নেতাদের অস্বস্তি বেড়েই চলেছে। কেউ গ্রেপ্তার হচ্ছেন, কাউকে আদালত ভয়েস টেস্টের জন্য ডেকে পাঠাচ্ছে, কারো আগাম জামিনের আবেদন খারিজ হচ্ছে, আবার উঠে আসছে নিত্য নতুন অভিযোগও। তো আমি অনেকবার বলেছি, আমাকে দেয়নি, তো কি বলবো, আর আমি ওই জন্য কিছু বলিনি। একজনের নামে ঘর এসছে, সে ঘর পায়নি, উপরন্তু অন্যজনের অ্যাকাউন্টে সে টাকাটা চলে গেছে। আবাস যোজনার তালিকা আছে, ঘর তৈরির জন্য টাকাও দেওয়া হয়ে গেছে, কিন্তু কাকে দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়, কারণ উপভোক্তাদের জায়গায় রয়েছে কয়েকটি অক্ষর, কিছু সাংকেতিক চিহ্ন। এবার দক্ষিণ 24 পরগনার ফলতায় আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূলের পুষ্পা বাহিনীর নামে। আবাস যোজনার কাটমানি ফেরানোর দাবি ও গুন্ডা দমন আইনকে সমর্থন করে দোষীদের শাস্তি চেয়ে ফলতায় দোনা গ্রামে মিছিল করলেন মহিলারা। ফলতায় একটা পাতাও নড়তো না জাহাঙ্গীর খান ছাড়া, তো এটা তো মেনে নিতেই হবে যে অবশ্যই তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা না থাকলে এই ধরনের দুর্নীতি চলতে পারে না। 4 থেকে 5 কোটি টাকার কাছাকাছি দুর্নীতি হয়েছে এক একটা পঞ্চায়েতে, শুধুমাত্র এক একটা যোজনাতেই। এবার ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েতে অস্তিত্বহীন উপভোক্তা, আবাস তালিকায় ভুরি ভুরি অস্তিত্বহীন উপভোক্তা তালিকা আছে, টাকাও উঠে গেছে, কিন্তু সেখানে উপভোক্তার কোনো নাম নেই। সেখানে বিভিন্ন সাংকেতিক শব্দ ব্যবহার করা হয়েছে, অক্ষর ব্যবহার করা হয়েছে, যা নিয়ে নতুন করে বিতর্ক ফলতাতে, এবং এখানেও নাম জড়িয়েছে ফলতার ত্রাস জাহাঙ্গীর খানের। ইনি মেনকা দাস, ফলতার দেবীপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা। ইট দিয়ে কোনো মতে দুটো দেওয়াল দাঁড় করাতে পারলেও তৈরি করতে পারেননি দরজা জানালা ছাউনি। অভিযোগ, বারবার চেয়েও পাননি সরকারি সাহায্য। আমি খুব অসুবিধার মধ্যে আছি, খোলার ঘর, জল পড়ে, ঝড় হলে লোকের বাড়ি গিয়ে রাত কাটাই, এইরকম পজিশনে, একটা কারেন্ট নেই, কিচ্ছু নেই, খুব কষ্টের মধ্যে আমি আছি। এক অবস্থা স্থানীয় বাসিন্দা অপর্ণা রস্করের। আমি অনেকবার বলেছি, আমাকে দেয়নি, তো কি বলবো, আর আমি ওই জন্য কিছু বলিনি। এই যে পার্টি, ওই পার্টিকেই বলেছিলাম যে আমাকে একটা ঘর দাও, আমার খুব অবস্থা খারাপ, আমি পাচ্ছি না করতে, আমি লোকের বাড়ি কাজ করি, হ্যাঁ, তা আমার 2 ছেলে, একটা ঘর নেই, আমাকে কিন্তু কথা শুনেনি, আমাকে দেয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুধু আবাস যোজনার নামে এই পঞ্চায়েত এলাকায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। আমরা কয়েকটা কাগজ যে পেয়েছি হাতে, সেই কাগজের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে এক একটা বুথে প্রায় 25 থেকে 30টা এইরকম ভুয়ো ঘর উঠেছে, যার পরিমাণ প্রায় 30 থেকে 35 লক্ষ এক একটা বুথে। এরকমও আমাদের কাছে খবর আসছে যে একজনই ব্যক্তি 3-4টে করে ঘর পেয়েছে। এরকম করে হয়েছে যে তার দেবে, তার বিনিময়ে তাদের কাটমানি দিতে হবে, কি কার 20,000, কার 30,000, কার 10,000, যা যেরকম পেরেছে প্রত্যেককে নিয়েছে। এরকম শুধুমাত্র আমাদের গ্রাম নয়, আশেপাশে যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে এই কাটমানির টাকাটা সব ভাগ হয়েছে। একজনের অ্যাকাউন্টের টাকা অন্যজনের অ্যাকাউন্টে কি করে যেত? একজনের নামে ঘর এসছে, সে ঘর পায়নি, উপরন্তু অন্যজনের অ্যাকাউন্টে সে টাকাটা চলে গেছে। এ নিয়ে সরব হয়েছে বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা। তারও নিশানায় জাহাঙ্গীর খান ও তার বাহিনী। অভিযোগ, এই পঞ্চায়েত এলাকায় কোনো নাম ছাড়াই প্রায় 500 উপভোক্তার টাকা তুলে নেওয়া হয়েছে। আবাস যোজনা যে টাকাটা ছিল, যে কোনো নামই নেই, কিন্তু টাকা উঠে গেছে। এগুলো বিশাল বড় দুর্নীতি হয়েছে এবং স্ক্যাম এটা, এবং শুধু এই একটা অঞ্চলের নয়, প্রত্যেকটা অঞ্চলে এরকম জিনিস করা হয়েছে। প্রায় 1 কোটি 1.5 কোটি টাকার দুর্নীতি রয়েছে একটা অঞ্চলে। এই তৃণমূলের লোকরাই এরা দিয়েছে
এবং এর সঙ্গে যারা পঞ্চায়েতে যারা দায়িত্ব ছিল, যারা ঘর দেওয়ার দায়িত্ব ছিল, তারা যুক্ত রয়েছে। একদম জাহাঙ্গীরের ছাড়া এর কার কেউ চলতে পারবে, এও সব মদতেই সব জিনিসগুলো হয়েছে। এই নিয়ে আরটিআই করেছেন বিজেপি কর্মীরা। তবে এই অভিযোগের বিষয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে কেউ কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। অন্যদিকে পাশের দোনা গ্রামের বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন তাদের ওপর অত্যাচার চালিয়েছে জাহাঙ্গীর বাহিনী। প্রতিবাদে এদিন এলাকায় মিছিল করেন মহিলারা। মহিলাদের অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়ন্ত ভৌমিক ও তার ভাই প্রশান্ত ভৌমিক দিনের পর দিন এলাকার বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছেন। দোনায় দিনের পর দিন জগৎ অত্যাচার, নির্মম নির্যাতন দিনের পর দিন চালিয়েছে। এমনকি আমিও 5.5 বছর ঘর ছাড়া ছিলাম শুধু বিজেপি করার অপরাধে। 2021-এ নৃশংসভাবে আমার ঘর লুটপাট, ঘরদর ভাঙচুর, মাকে মারধর, ট্রান্সফরমার লাইন কেটে দিয়ে বন্ধ করে দিয়ে অন্ধকারে দিনের পর দিন ঘর ভাঙচুর। কাটমানির টাকা ফেরত ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। অন্যদিকে ফের কাটমানি ফেরালেন তৃণমূল নেতারা। এবার এই ছবি দেখা গেল বীরভূমের লাভপুরে। স্থানীয় কামারপাড়া গ্রামে 50 জন উপভোক্তার টাকা ফেরত দিলেন তৃণমূল নেতারা। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে 2000 থেকে 5000 টাকা করে কাটমানি নেওয়া হয়েছিল। তৃণমূল পার্টির লোকের কাছে 2000 টাকা পেতাম ঘর বাবদ। তারা পাকা ঘরের জন্য 2000 টাকা নিয়েছিল আমাদের কাছে। তো সেই দরুন সেই 2000 টাকাটা এই বিজেপি পার্টির দরুন ফেরত পেলাম আমরা। কাটমানি হিসাবেই নিয়েছিল। কিসের টাকা কি ফেরত দিলেন? এটা ঘরের টাকা, ঘরের এমনি সরকারের যে ঘরটা পেয়েছিল তার জন্য নিয়েছিলাম। এমনি তখন নিয়েছিলাম 25,000 টাকা। এটা ফেরত দিয়ে দিলাম। সেটা তো ঠিক এখন বলতে পারবো না, অনেকদিন আগের কথা, মনে নেই। ঘরের জন্য সরকার টাকা দিয়েছিল, সেই টাকাটা ওরা নিয়েছিল। কারা নিয়েছিল? গৌতম নিয়েছিল, সেই টাকাটাই ফেরত দিল। কত টাকা? 25,000 টাকা। কি কারণে, কি ভয় দেখিয়েছিল আপনাকে নাকি, না কি জন্য নিয়েছিল? এত টাকা দিতে হবে, নইলে পাবে না। তৃণমূলের লোক ছিল। আবাসে দুর্নীতির অভিযোগে চাপানউতরের মধ্যেই হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। 21শে জুলাই তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি। কিন্তু বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সেই 21শে জুলাইয়ের কর্মসূচি নিয়েও কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে টানাপোড়েন চলছে। যদিও এবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ হচ্ছে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে পুলিশ। এই অবস্থায় রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে সভাস্থল পরিদর্শন করেন কালীঘাট তৃণমূলের সদস্যরা। ফিতে হাতে রাস্তা মাপজোক করেন তারা। এই নিয়ে সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলকে খোঁচা দেন শুভেন্দু অধিকারী। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব। এসবের মধ্যেই কুণাল ঘোষের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়। নোটিশ পাঠায় পুলিশ। সেই মতো বুধবার হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিলেন কুণাল ঘোষ। দুপুর 1:30 নাগাদ হেয়ার স্ট্রিট থানায় আসেন তিনি। এদিন প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় কুণাল ঘোষকে। প্রশ্নগুলো তারা তাদের মতো করেছেন, আপনারা এইভাবে ধরতে পারেন। পিচের রাস্তা ছিল না মাটির রাস্তা ছিল, এগুলো প্রতীকী প্রশ্ন। এই ভয়ঙ্কর সব প্রশ্ন দেখে একটা পুলিশ রাজের নমুনা। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনিও তো রাজনীতি করে উঠেছেন, আপনিও গ্রাসরুটের রাজনীতি করে উঠেছেন, বিরোধী রাজনীতি করেছেন, এই দলের শহীদদের তর্পণও আপনি করেছেন। তারপরে কি এগুলো সমস্ত ঠিক হচ্ছে? কুণাল ঘোষ হাজিরা দিলেও এই দিন হেয়ার স্ট্রিট থানায় আসেননি তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। এই দিন দক্ষিণ কলকাতার কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি। দলীয় কাজে ব্যস্ত থাকায় পরে তিনি হাজিরা দেবেন বলে পুলিশকে জানিয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। আমি যেতে পারিনি, মিটিং ছিল। আমি ওখানে একটা ইমেলে আমার টাইম প্রেয়ার করেছি যে আমি যাব। আমি জানি আমি 36 বছর ওকালতি করছি, এখানে কোনো অফেন্সই হয়নি, ক্রিমিনাল অফেন্স হয়নি। একটা মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এর আগেও একটা কর্পোরেশনের সেক্রেটারির ঘরে আমি একজন মেয়র পরিষদ সদস্য হয়ে গেছিলাম, তখন একটা মামলা দিয়েছে। এইভাবে মামলার ভয় দেখিয়ে আমাদেরকে বন্ধ করে রাখা যাবে না। পুলিশ এফআইআর করলেও ধর্মতলাতেই 21শে জুলাই সভা করার অবস্থানে অনড় রয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন। এখন যেটা চলছে এই 2 মাসেই যা দেখছি সেটা সুপার এমার্জেন্সি। এটা এমার্জেন্সির থেকে অনেক বড় কিছু। এবং শুধু রবিবারে দুপুরবেলা 15 মিনিটের জন্য আমরা 6-7 জন দাঁড়িয়ে আমরা একটু মাপামাপি করছিলাম, তাও চিতপুর রোড বা সেন্ট্রাল এভিনিউ কিছু বন্ধ হয়নি।
ওরা কিসব হিন্ড্রেন্স অফ গ্যাদারিং অ্যান্ড এটসেট্রা এইসব লিখেছে টেকেছে। আমরা আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার ওপরে ভরসা রাখছি। আমরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই যেমন 33 বছর ধরে করে আসছেন তেমনই করতে পারবেন এবছরও। ইতিমধ্যে কলকাতা পুলিশ কমিশনার নির্দেশিকা জারি করে জানিয়েছেন 2রা জুলাই থেকে 30শে আগস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে বিএনএস এর 163 ধারা জারি করা হয়েছে। বউবাজার, হেয়ার স্ট্রিট এবং ট্রাফিক গার্ড সদর দফতরের অধীনে কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকায় 163 ধারা কার্যকর থাকবে। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশে না করে দিয়েছে পুলিশ। না কালীঘাট তৃণমূল, না ঋতব্রত তৃণমূল, কেউ সভা করার অনুমতি পায়নি। যে জায়গায় বছরের পর বছর সভা করছেন, শেষ অবধি 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান কিনা তা নিয়ে জল্পনার মধ্যেই এবার বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের 2 সাংসদ মহুয়া মৈত্র এবং দোলা সেন। মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। দেখতে পাচ্ছেন কিরকম ছুটছে পুলিশের সামনে, দেখুন দেখুন, দেখলেন আপনারা? মুখটা দেখলেন? মুখটা দেখতে পাচ্ছেন? জাস্ট দেখে যান কি করছে এরা। আমি কোথাও যাব না, আমি এখানে থাকবো। ক্ষমতা থেকে সরতেই তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। অধিকাংশই চলে গেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। গুটি কয়েক যাঁরা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন তাদের মধ্যে অন্যতম রাজ্যসভার সাংসদ দোলা সেন ও লোকসভার সাংসদ মহুয়া মৈত্র। বুধবার বিক্ষোভের মুখে পড়লেন তাঁরা। এই ডিম একদম ডাকছে, দেখুন, জাস্ট সি, উই হ্যাভ বিন গেট আউট। আর আমরা ওপরে মিটিং করছি আমাদের অফিসে, দেখুন, জাস্ট দেখুন। দিস ইজ দ্য স্টেট অফ ল এন্ড অর্ডার। এরা কেউ সাধারণ পাবলিক নয়, এরা প্রত্যেকটা বিজেপি কর্মী। বুধবার তৃণমূল শ্রমিক সংগঠনের দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের কার্যালয়ে রক্তদান শিবির হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেন। সেখান থেকে বেরোতেই তাকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তোলে বিজেপি কর্মীরা। দুর্গাপুরের মাটি থেকে দোলা সেন দূর হটো, দূর হটো, দূর হটো। পাল্টা স্লোগান দেন তৃণমূল কর্মীরা। দুর্গাপুরের শান্ত মাটিকে অশান্ত করতে তৃণমূলের দুষ্কৃতী দোলা সেন আজকে এই দুর্গাপুরের মাটিতে পা দিয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা তাকে কালো পতাকা দেখিয়ে এখান থেকে গো ব্যাক স্লোগান দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। রক্তদান শিবিরেও যাব না। ডক্টরস ডেতে আমাদের এই ডিএসপি মজদুর ইউনিয়ন বহু বছর ধরে রক্তদান শিবির করে, রক্তদান শিবিরেও আসবো না? এটা তো প্রশ্ন। অন্যদিকে বুধবার কালীগঞ্জের পলাশীতে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তখন নিচে বিজেপি কর্মী ও স্থানীয়রা জড়ো হয়ে গো ব্যাক স্লোগান তোলে। দেখানো হয় কালো পতাকা, ছোড়া হয় ডিম। গোটা ঘটনার ফেসবুক লাইভ করেন মহুয়া মৈত্র। প্রত্যেকটা বিজেপি কর্মী দেখতে পাচ্ছেন, এদের মুখগুলো দেখুন। এই যে একে দেখুন, একে দেখুন, একে দেখুন, প্রত্যেকটা মহিলাকে দেখুন, প্রত্যেকটা মহিলাকে দেখুন। দেখতে পাচ্ছেন সবাই? এসপি নাদিয়া, ওসি কালীগঞ্জ, সবাইকে দেখছি আমরা। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদ। পুলিশ এদের এদিকে পাঠাচ্ছে, দেখুন, পুলিশ ডেকে মহিলাদের এদিকে পাঠাচ্ছে। আর পুলিশ বলছে যে আপনাকে আমরা সেফটিতে বার করে দেব, এটা আমার এলাকা, আমি কোনো সেফটিতে বেরোবো না। দিস ইজ আ মব দ্যাট ইজ অ্যাটাকিং। আর এতগুলো পুলিশ মবকে ডিসবার্স করছে না, পুলিশ লোককে দেখান ক্লিয়ার আ মব। মহুয়া মৈত্রর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। আজকে এই যে আমাদের আলিয়া আহমেদ, এনার কাছে আমাদের মহুয়া মিত্র এসছেন, ইনি আমাদের সনাতনীদেরকে অপমানজনক কথা বলেছেন এবং সব সময় উনি চান আমাদের একটা যে শান্ত শৃঙ্খলা যে পরিবেশটা সেটা উনি দূষণ করতে। ইনি হচ্ছেন একটা বড় চোর, তাই জনসাধারণ জেগে গেছে। হ্যাঁ, ডিম ছোড়া সাধারণ পাবলিকে মেরেছে, আমাদের কেউ কোনো রাজনৈতিক পার্টির দল কেউ কিচ্ছু করেনি। দিকে দিকে ডিম ছোড়া প্রসঙ্গে মঙ্গলবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শ্রমিক ভট্টাচার্য। আমি এটা আজ নয়, আমি আগে থেকেই বলছি, এইভাবে ডিম ছোঁড়া যা চলছে, এই ডিম ছোঁড়া সংস্কৃতির বাইরে আসতে হবে। কারণ সারা দেশের মানুষ দূরদর্শনের মাধ্যমে এটা দেখতে পাচ্ছে। এতে পশ্চিমবঙ্গের খুব একটা মুখ উজ্জ্বল হচ্ছে না। কারোর প্রতি আক্রোশ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, স্লোগান দিন, প্রতিবাদ করার অনেক ভাষা আছে, কিন্তু আমার মনে হয় এটা ঠিক নয়। আর এই পুরো ব্যাপারটাই তৃণমূলী ব্যাপার। এটা
ঠিক নয়, কারণ খাদ্যবস্তু ডিম তো একটা পুষ্টিকর খাদ্য। এই পুষ্টিকর খাদ্যকে নষ্ট করার অধিকারটা কে দিয়েছে? কারো পয়সা আছে বলেই সে ডিম কিনবে আর ডিম থেরাপি করবে, এটা কোনো মানে আছে? কি এটা বন্ধ হওয়া উচিত। সব মিলিয়ে দিকে দিকে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।